বাকি জানো, আমি দিন দিন কত দুষ্ট হয়ে যাচ্ছি। তোমার দেওয়া ছবি আমি কত শতবার জুম করে দেখেছি। তোমার ওই গাঢ় লিপস্টিকের দিকে তাকিয়ে নেশাক্ত হয়ে গেছিলাম। এই পিচি শুনছো? তোমাকে শাড়িতে নীল রঙে রাঙানো নীলাভ সৌন্দর্যের অধিকারী লাগছে। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তোমার এই মিষ্টি হাসিতে আমাকে খুন করতে? আমার অজান্তে আমার মন চুরি করে নিয়ে গেলে আমি বুঝতেও পারলাম না। হঠাৎ বৈশাখের লণ্ডভণ্ড ঝড়ের মতো মনের ভেতরে প্রবেশ করলে। একজন হার্টের ফিউচার ডাক্তারের হার্ট নিজের আয়ত্তে করে নিলে। হঠাৎ হোয়াটসঅ্যাপে এলাম কি ভেবে? এই দিনটাই আমার জীবনের কাল হয়ে গেল। এর আগে বহুবার মন হারিয়েছি তোমাতে, কিন্তু এইবারের মতো এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেনি কখনো। এই বদরাগী ছেলেটার জন্য তার শ্যামা পাখি সেজেছিল। এটা আমার সৌভাগ্য। দুদিন যাবৎ তুমি অনলাইনে আসছো না, ভেবেছি ভীষণ অভিমান করে হয়তো ফোন অফ রেখেছো, কিন্তু এভাবে জ্বর বাঁধাবে ভাবতে পারিনি। হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তোমায় ভেবে। তোমার অসুস্থতা আমাকে এক বিন্দু ঢাকায় দাঁড়াতে দেয়নি। সারা রাত রাস্তায় দাঁড়িয়েছিলাম, বাস এলেই উঠে পড়েছি। এই তোমাকে বারবার তুই থেকে তুমি বলা হয়ে যায়। আচ্ছা বলো তো, কেন বারবার এমন হচ্ছে? আমার তুই বলাটা তুমি কিভাবে তুমিতে পরিণত করলে বলো তো? এত কষ্ট দিয়ে এখন আবার হোয়াটসঅ্যাপে ঢং করা হয়েছে। আর জীবনেও কথা বলবো না এই হৃদয়হীনের সাথে। যাওয়ার সময় নিজের ইচ্ছেতে গিয়েছে, আমি তো আর আসতে বলিনি। আসুক, তাতে আমার কি যায় আসে, ঢং যত সব। রিয়াকে নিয়ে ছাদে বেত লাফাচ্ছি। গোলাপি স্কার্ট আর সাদা টি শার্ট পরে বেত লাফাচ্ছি। বেত লাফাতে লাফাতে হাঁপিয়ে গিয়েছি। রিয়া দিয়ার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বলল, আচ্ছা দিয়া, এত ডাক্তার দেখানো হলো, সুস্থ হলি না? বিহান ভাই এসে জলপটি দিতেই সুস্থ হয়ে গেলি? বিহান ভাইয়ের কাহিনী কি রে দিয়া? আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় বিহান ভাই বাই এনি চান্স মনে মনে তোকে লাইক করে না তো? বেত লাফানো স্টপ করে দিয়ে খানিক সময় হাঁপিয়ে একটু স্বাভাবিক অবস্থায় এসে বললাম, রিয়া বুঝিস না, উনি এতটাই বদমেজাজি আর খারাপ মানুষ। জ্বর রীতিমতো ভয় পেয়েছে, না হলে জ্বরকে ওনার রাগের আগুনে পুড়িয়ে ভস্ম করে দিতেন। এজন্য জ্বর বেচারা ভয়ে পালিয়েছে। দিয়া, তোহা আপু কোন সাহসে বিহান ভাইয়ের জন্য পাগল হয়েছে বলতো? ওনার কি প্রাণের ভয় নেই? বিহান ভাই ডিরেক্ট রিজেক্ট করে দেবেন জেনেও কোন আশায় প্রপোজ করবে বলতো? আরে রাগ তোর তো হাপু। আলিফ যে শাড়ির টাকা দিয়েছে এটা আমাকে জানাসনি কেন? তোরা জানিস না আলিফ একটু অন্য নজরে দেখে আমাকে? ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না। আরে তোহা আপু আমাদের টাকা মেরে দিয়ে আলিফ ভাইকে দিয়ে পে করাচ্ছে। তোহা আপুকে বলবো আমার নগদ 700 টাকা যেন ফেরত দেয়। আমারও টাকা গেল, আবার নাম ক্রেডিট নিল অন্য কেউ। জানিস 700 টাকা গোছাতে কত সময় লেগেছে আমার? আমার কাছে 700 টাকা মানে বিশাল ব্যাপার এই বয়সে। আরে দিয়া, আমারও তো কষ্ট হবে রে, ম্যানেজ করতে হয়েছে টাকা। তোহা আপু এই টাকাগুলো মেরে দিল, ছেড়ে দেওয়া যাবে না। চল তোহা আপুর কাছে। এমন সময় আলিফ ভাইয়া ছাদে প্রবেশ করলো। মেঘ না চাইতে জল, ওনাকেই খুঁজছিলাম। আমরা কিছু বলার আগেই আলিফ ভাইয়া গড় গড় করে বলতে শুরু করলো, আচ্ছা দিয়া, সামান্য একটা শাড়িকে আমি তোমাকে গিফট করতে পারি না? তুমি বিহান ভাইয়ের কাছে টাকা দিয়েছো কেন? বিহান ভাই খালামার সামনে গিয়ে টাকাটা ফেরত দিয়েছে। শুধু ফেরত দিয়েছি সেটা নয়, খালামার হাতে টাকাটা দিয়ে বলেছে আন্টি আলিফকে দিয়ে দিবেন। আসলে দিয়া অনলাইনে টাকা পে করতে পারে না, তাই আলিফ করে দিয়েছিল। আচ্ছা দিয়া, এইভাবে বিহান ভাইকে দিয়ে টাকাটা ফেরত দেওয়ানোর কি খুব প্রয়োজন ছিল? আলিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি বেকার মানুষ, আপনি শাড়ি দিতে যাবেন কেন শুনি? তাছাড়া আপনি দিলেই বা নিব কেন? এভাবে কারোর থেকে কিছু নেওয়াটা ঠিক না আলিফ ভাই। দিয়া বাইরের মানুষ আর আমাকে এক নজর দেখছো তুমি? আমি কি অন্য কেউ? আমি কি দিতে পারি না? না আলিফ ভাইয়া প্লিজ, চাকরি বাকরি করেন তখন না হয় একদিন কিছু একটা নিব, সমস্যা নেই। আলিফ ভাইয়া যাওয়ার পরে আম্মু আমার হাত চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে দাঁত খিচে বকা দিচ্ছেন। বুঝলাম না আম্মুর হঠাৎ এই রূপ বদলের কারণ কি। আম্মু বলে উঠল, দুধের দাঁত পড়েনি তোর প্রেম শুরু হয়েছে? তোর বাবা আসুক, বলবো ছেলে দেখে বিদেয় করতে। আমার বাড়িতে থেকে বাইরের লেখাপড়ার নামে প্রেম করে বেড়াবি, সেটা তো হবে না। আমি কিন্তু মানুষের মায়ের মতো না দিয়া। আম্মু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, আম্মু আমি কার সাথে প্রেম করলাম? আন্দাজে বকাবকি করছো কেন আম্মু? আম্মু এবার বলে উঠল, আলিফ কি জন্য এসেছিল শুনি? আমি কি কিছু বুঝি না? আমি তোর কাকিকে সোজা বলে দেব, তার ভাগ্নে যেন আমার বাড়িতে পা না রাখে। আচ্ছা,
তোর কাকি বা কেমন বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে থাকতে প্রাপ্তবয়স্ক এক ছেলে বাড়িতে রেখেছে? কোনো কমন সেন্স নেই তার। আমার ভাতিজাদের দেখেছিস এসে রাতে থাকতে? তাদের ইনভাইট করেও আনানো যায় না। তাছাড়া আমার ভাগ্নেরা তোকে বোনের মতো দেখে। আর বিহান থাকতে তো আমার কোনো চিন্তাই নেই। আম্মুর কথা শুনে রীতিমতো অবাক আমি। আম্মুকে বললাম, প্লিজ আম্মু আসতে বলো যা বলার। মেজো কাকি শুনলে কি ভাববে বলো তো? একটা অশান্তি হবে। তাছাড়া আলিফ সহ আমরা ভাই বোনের মতো করেই থাকছি। তুমি যা ভাবছো সেগুলো ভুল আম্মু। আম্মুর এভাবে কথা শুনে আকাশ থেকে পড়লাম আমি। আম্মু বলল, সন্ধিয়া, বিহান আমাকে সব বলেছে। আলিফের উদ্দেশ্য কি সব বলেছে। আম্মু চলে গেলে রাগে ফুঁসছি আমি। এই অসভ্য বিহান আম্মুকে দিয়ে বেশি কথা শুনিয়ে ছাড়লো। আয়রাকে নিয়ে মামাদের বাড়িতে গেলাম। আমি উঠানে দাঁড়িয়ে আয়রার হাতে 700 টাকা দিয়ে বললাম, বিহান ভাইকে দিয়ে আয়। কিছুক্ষণ পরে আয়রা 700 সাথে আরো 1000 টাকা এক্সট্রা নিয়ে নিল। বুঝলাম আয়রাকে দিয়ে হবে না, তাই নিজেই গেলাম। ল্যাপটপে কি কাজ করছেন সেটা জানি না, পিসি রাখা টেবিলে বসে আছেন উনি। আমি বললাম, কি ব্যাপার, টাকা ফেরত পাঠিয়েছি, সাথে 1000 টাকা বেশি দিয়েছেন কেন? বিহান ভাই কোনো কথা না বলে ল্যাপটপে মনোযোগ দিয়ে রইলেন। আমার সাথে কোনো কথা না বলে আর 1000 টাকা ধরিয়ে দিলেন। এবার আমি রাগান্বিত হয়ে ওনার ল্যাপটপের শাটার অফ করে দিয়ে বললাম, কি সমস্যা কি আপনার? উনি তো ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, কি সমস্যা? টাকা দিচ্ছেন কেন? তুই না ধার চাইছিস? আয়রা বলল। আমার খেয়ে কাজ নেই তাই না? আমি কি ফকির নাকি ধার চাইবো? ভুলে গেছিলাম বড়লোক ম্যাম। আলিফ ভাইয়ের ব্যাপারে আম্মুকে মিথ্যে বলেছেন কেন? এখন কি খেপিদের মতো আমাকে মারবি নাকি? আপনি বলেছেন কেন? শ্বশুরের মেয়ে তার জামাইয়ের শাড়ি রেখে অন্যের শাড়ি পরবে, সেটা দেওয়া যায় না। এই আয়রাকে নিয়ে আর পারা যায় না। টাকা ধার চাইলাম কখন আমি? বিহান ভাইয়ের সামনেই বললাম, আজ আয়রার খবর আছে বলেই বেরোতে গেলাম। বিহান ভাই হাত ধরে এক টানে কাছে নিয়ে গেলেন আমাকে আর বললেন, খবর তো আজ তোর হবে পিচ্ছি। ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি আমি। আমার হাত শক্তভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছেন বিহান। ওনার মুখশ্রীর অদলে বেশ পরিবর্তন, সেই রাগী ভাবটা আর নেই। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। নিঃসন্দেহে বিহান ভাই একজন শক্তপোক্ত শক্তিশালী মানুষ। ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা যে বৃথা চেষ্টা, সেটা তাতে কোনো সন্দেহ নেই। রাগে ফুসফুস করছি আমি। আমার দিকে খানিকটা ঝুঁকে রয়েছেন উনি। আমি রাগি রাগি ভাবে বলেই যাচ্ছি, ছাড়ুন বলছি, ছাড়ুন আগে আমাকে। অসভ্য কোথাকার, একটা মেয়েকে এভাবে চেপে ধরে রেখেছেন কেন? ছাড়ার জন্য তো ধরিনি, আর জীবনেও ছাড়বো না, বুঝলি পিচ্ছি? কেন ধরবেন আমাকে আপনি? আমি কি আপনার বউ না প্রেমিকা? আচ্ছা, আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে তাই না? আজ যা খুশি বলতে পারিস, আমি রাগ করব না। রাগ করলে আমার কি যে আসে? আপনি আম্মুকে আলিফ ভাইয়াকে নিয়ে মিথ্যে বলেছেন কেন যে আলিফ ভাইয়া আমাকে লাইক করে? যা বলার ঠিকই বলেছি। আমার জাস্ট আলিফকে সহ্য হয় না। ভাবতেই শরীরে আগুন হয়ে যাচ্ছিল যে তুই ওর দেয়া কিছু ইউজ করছিস। আমি যদি আলিফকে আর কখনো তোর ত্রিসীমানায় দেখি, তাহলে এর চেয়ে খারাপ কিছু করব বলে দিলাম। কি সাহস আমার জিনিসে নজর দেয়! সবকিছু কি আপনার ইচ্ছে মতো হবে? যখন ইচ্ছে বকবেন, আবার যখন ইচ্ছে মিষ্টি করে কথা বলবেন। হ্যাঁ, সব আমার ইচ্ছাতেই হবে। দেখুন বিহান ভাই, আমি আপনার বউ না, না গার্লফ্রেন্ড। তাই দয়া করে আমাকে টর্চার করা অফ করুন। আপনাকে 700 টাকা ফেরত দিলাম, তার পরিবর্তে 1000 টাকা দিয়েছেন কেন? আবার ফেরত দিলে আবারও ডাবল দিব, কারণ তুই আমাকে ভাই ভাবলেও আমি কখনো তোকে বোনের নজরে দেখি না। এটা বুঝিস না তুই? এমন সময় আয়রাটা এসে ওদের এভাবে দেখে মুখে হাত দিয়ে মুখ চেপে হেসে বলল, কথাটা শুনেই বিহান ভাই কয়েক হাত ছিটকে গিয়ে পড়লো। আমি চোখ বড় বড় করে আয়রার দিকে তাকিয়ে বললাম, কি রে আয়রা, খুব পেকেছিস তাই না? প্রেম মানে কি? হ্যাঁ, এই বয়সে তুই প্রেম কি সেটাও বুঝিস? আয়রাটা হেসে দিয়ে বলল, আমি চোখ বড় বড় করে বললাম, তা উনি কি আমাকে জড়িয়ে ধরেছিলেন নাকি মিথ্যে বললে থাপ্পড় দিব ধরে? আয়রাটা বলল। বিহান ভাই খানিকটা দূরে ভ্রু কুচকে দাঁড়িয়ে রইলেন। ইস রে,
বিহান ভাইয়ের মানিজ্যত সব এবারই শেষ। এই আয়রাটা জনে জনে সবাইকে বলে বেড়াবে। বিহান ভাইকে বললাম ভদ্রলোকের মতো আমার উপন্যাসটা দিন, আমি এখন যাব। বিহান ভাই কপাল কুঁচকে তাকিয়ে বলেন, কিসের উপন্যাস? আর এসব উপন্যাস পড়ে পড়ে তো দেবদাসী হয়ে যাচ্ছিস। এই উপন্যাসে দেখলাম দিয়া নামের মেয়েটি মারা গিয়েছে। তা এসব ট্র্যাজেডি উপন্যাস পড়েই তো তোর এই অবস্থা। তোর থেকে আয়রার বুদ্ধি আছে ভালো। আয়রাও ভালো বোঝে কোনটা প্রেম আর কোনটা অন্য কিছু। খানিকটা রাগ দেখিয়ে চলে এলাম বাড়িতে। প্রায় 1 মাস কেটে গেছে। বিহান ভাইও ঢাকায় ফিরে গেছেন। আবার সব স্বাভাবিকভাবেই চলছে। মান অভিমান কিছুটা কমেছে। খুলনা যেতে হবে, বাসার সবার দাওয়াত। বিভা আপুর শ্বশুর বাড়ি থেকে দাওয়াত এসছে। এখানে বিভা আপু আর তার বর আরিফকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই যাবে, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি যাব না, মানে আমি যাবই না। কারণ বিহান ভাই আজ ঢাকা থেকে আসছেন, উনিও যাবেন। আর সারাক্ষণ দুনিয়ার বাজে কথা বলবেন আমাকে। মামা বাড়ির যে কোনো অনুষ্ঠানেই আমার কাজিনরা নিমন্ত্রিত থাকে। মামা প্রাইভেট কার ঠিক করতে চেয়েছে, কিন্তু বিভোর ভাই বলে দিয়েছে বাসে চড়ে মজা করতে করতে যাবেন। মামা বাড়িতে ঘরোয়া মিটিং বসছে, সেখানে কিভাবে যাওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আম্মুর দাঁত ঝাঁকিতে যেতে বাধ্য হলাম। বাড়ির মুরব্বীরা সবাই বিভোর ভাইদের ফ্লাইটে প্ল্যান করছে যাওয়ার সময় কি নিয়ে যাবে না নিয়ে যাবে সে বিষয় নিয়ে। আমরা কাজিনেরা সবাই ছাদে পাটি বিছিয়ে নিয়ে আড্ডা দিচ্ছি। ইচ্ছে করেই বিভোর ভাইদের ছাদে আড্ডা দিচ্ছি, কারণ জানি এখানে বিহান ভাইয়ের আসার চান্স নেই। বিভোর ভাই আড্ডা দেওয়ার সময় আমাদের কাজিনদের সবাইকে ফোন দিয়ে ডেকে আনেন। ছাদে প্রেম নিয়ে ভীষণ গবেষণা চলছে। এমন সময় দ্য গ্রেট বিহান ভাই গম্ভীর মুখে হাজির হলেন। গায়ে কফি কালারের টি শার্ট, পরনে ব্ল্যাক জিন্স, জিন্সের পকেটে হাত গুজে ছাদের রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন। এখানে যারা আছে সবাই বিহান ভাই ভক্ত, শুধু দিয়া বাদে। মেহু আপু বিহান ভাইকে ডাকলো। বিহান ভাই এখানে আসেন না, আমাদের পাশে বসেন। তোহা আপুও ডাকলো। বিহান ভাই ভ্রু কুচকে তাকিয়ে এসে আমার পাশে বসেই এমন সময় বিভোর ভাই তার প্রস্তাবটা রাখলেন যে আমরা বাসে করেই যাব, অনেক মজা হবে তাতে। ছেলেরা সবাই রাজি। অন্য কারোর কোনো আপত্তি না থাকলেও আমি ভীষণ আপত্তি জানালাম। জোরে বলে উঠলাম, আমার আপত্তি আছে, আমি বাসে যেতে পারবো না। সবার সব উৎসাহে পানি ঢেলে গেল। বাসে উঠলে আমার বমি পায় খুব, আমি কিছুতেই বাসে যেতে পারবো না। কারো কোনো আপত্তি না থাকলেও বিহান ভাই তার গা জ্বালানো কথা শুরু করলেন। মেয়ে মানুষ মানেই সমস্যা। শুধু সমস্যা বললে ভুল হবে, মহা সমস্যা। মেয়ে মানুষের জন্যই পৃথিবীতে এত সমস্যা। তার উপর যদি এমন ভয়ানক মহিলা হয়, তাহলে তো আর সমস্যার শেষ নেই। এই মহিলা মানে আরো বেশি সমস্যা। কথাটা পড়তেই রাগের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। কি ব্যাপার, সবাইকে মেয়ে বলছেন আর আমাকে মহিলা বলছেন কেন? শুধু মহিলা নয়, ভয়ানক মহিলা তুই। কারো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোর। দুনিয়ার সব সমস্যা নিয়ে জন্ম হয়েছে তোর। আমি যাবই না। তুই না, তোর ঘাড় যাবে। আর বাসে চড়ে যেতে হবে তোর। আলিফ ভাইয়া বলে উঠলেন, দিহান ভাই, আপনি দিয়াকে বকছেন কেন? আপনার গফ যদি বাসে চড়তে না পারে তখন কি করবেন? বিহান ভাই ভ্রু কুচকে তাকিয়ে বলেন, আমার গপ নিয়ে গবেষণার কত চালাবি তোরা? আলিফ ভাইয়া বললেন, আমার জিএফ বাসে চড়তে পারে না, পারলে তার হাত ধরে হেঁটে তেপান্তর পাড়ি দেব। বিহান ভাই ভ্রু কুচকে তাকিয়ে বললেন, শিওর আলিফ? ইয়েস ভাইয়া। ওকে কাল দিয়ার সাথে হেঁটে খুলনা যাবে। আমি মুখ ভেঙচি দিয়ে বললাম, জি আমি মোটেও হাঁটতে পারি না। বিহান ভাই বলে উঠলেন, বাসে চড়তে পারবি না, হাঁটতে পারবি না, তাহলে কি প্যারাশুটে যাবি? আপনার সাথে আমি কথা বলছি না, ওকে? বিহান ভাই আবার শুরু করলেন, তাহলে আলিফ, কাল তোমার ভালোবাসার পরীক্ষা হবে। তেপান্তর নয়, জাস্ট খুলনা হেঁটে যাবা। তিয়াস ভাই বলল, ও হেঁটে যেতে যেতে আমরা বাড়ি ফিরে আসব। বিহান ভাই বললেন, আগে গিয়েই বুঝুক। মুখে বলে মেয়েদের ইমপ্রেস করাটা খুব ইজি ব্যাপার, কাজে করে দেখানো মোটেও ইজি নয়। তিয়াস ভাইয়া বলল, বিহান ভাই, মানুষ কাউকে ভালোবাসলে তার জন্য সবকিছু করতে পারে, অসম্ভব কিছু নয়। সিরিয়াসলি, তোদের মতো গফের জন্য হাত কাটতে পারবো না, গফের কথায় উঠতে বসতে পারবো না, রেগুলার গফ নিয়ে স্যাডনেস স্ট্যাটাস দিতে পারবো না। দিয়া বলল, তাহলে ভালোবাসবেন কিভাবে?
সোজা বিয়ে করে তাকে আমার মতো করে সাজিয়ে নিব। মেয়ে মানুষের বুদ্ধি কম, বোঝে কম, চিল্লাই বেশি। ওদের মতো হব কেন? পুরুষ জাতির একটা সম্মান আছে না? তাদেরকে আমাদের মতো করে তৈরি করব। দিয়া বলল, শুনুন, মোটেও বাজে কথা বলবেন না। মেয়ে মানুষ বোঝে কম, চিল্লায় বেশি, বুঝি কম। কেন দিয়া, তাতে কোনো সন্দেহ আছে? অবশ্যই বিহান ভাই, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমার শ্বশুরের মেয়েকে দেখে বোঝো। তার জামাই যে তার মেয়ের পিছে ছুটছে সে বুঝতেই চাইছে না। তাহলে কি মেয়ে মানুষের কোনো বুদ্ধি আছে বলো? থাকলে নিশ্চয়ই বুঝতে পারতো। তাই আমি আমার কথা উইথড্র করলাম না। মেহু আপু বলল, আরে বিহান ভাই, আপনারও কফ আছে? এটা কি শোনালেন? কে সেই মহিষী নারী? আমি শিওর, নিশ্চিত ভীষণ ম্যাচিউরিটি সম্পন্ন কোনো মেয়ে। নিশ্চয়ই ডাক্তারি পড়ে, তাই না বিহান ভাইয়া? তোহা আপু বলল, রিয়া বলল, বিহান প্রেম করলে তো আর চারটার সাথে প্রেম করবে না। সব দিকে পরিপূর্ণ, শিক্ষিত, কম কথা বলে এমন মেয়ে। সাডেন বিভোর ভাই জোরে পড়া শুরু করলো। বিহান জানো, অনেক মিস করছি তোমায়। ফ্রি হয়ে কল দাও। ইয়াহু, পেয়ে গিয়েছি। বিহানের গার্লফ্রেন্ডের মেসেজ, প্রেয়সী দিয়ে সেভ রাখা। বিহান তলে তলে এত দূর, ভালোবেসে আবার প্রেয়সী দিয়ে সেভ রাখা। বিহান ভাই এবার বললেন, সবার বকবক শেষ হলে এবার বলি গাইস, তার আগে বিভোর আমার ফোন দে। পার্সোনাল জিনিস দেখা ঠিক না মোটেও। আমার গফ তোদের কারো বর্ণনার সাথে মেলেনি, তবে সে সত্যি খুব সুন্দর, প্রেমে পড়ার মতোই। ম্যাচুরিটির মও নেই তার মাঝে। এই রেগে যাচ্ছে, এই রাগ কমছে, এই বেত লাফাচ্ছে, এই কার্টুন দেখছে। ভীষণ অবুঝ আর রাগের ডিব্বা একটা। তার সাথে রোজ কথা হয় না, 2-1 মাস পর পর দেখা হয়। সে জানেই না তাকে আমি ভালোবাসি। জানলেও বলবে মজা করছি, না হলে রিজেক্ট করবে, কারণ তাকে বিরক্তি করি, এটা সে মেনে নিতেই পারে না। এখন যদি সে জানে এগুলো তার নামেই বলছি, না জানি কত কি ভাববে। বিভোর ভাই বললেন, ইস, কত নারী যে কপাল পুড়ল। সো স্যাড। পরের দিন সকাল 10টায় আমরা রওনা হলাম খুলনার উদ্দেশ্যে। বাসে যে যার মতো সিট নিয়ে বসে রইলাম। রিয়া আর বিভোর ভাই পাশাপাশি সিটে বসছে, আমি আর মেহু আপু এক সিটে বসেছি। বিহান ভাই আর শুভ ভাইয়া এক সিটেই বসছে। মুরব্বীরা আমাদের আগের সিটগুলোতে বসেছে। শুভ ভাইয়া বিহান ভাইয়াকে রিকোয়েস্ট করলো সে মেহু আপুর সিটে বসবে। বিহান ভাই বাধ্য হয়ে উঠে এলেন, মেহু আপুকে বলল, মেহু সামনের সিটে যাও। মেহু আপু খুশি মনে উঠে গেল। আমার পাশে রাক্ষস মানব এসে বসলেন। পাশের সিটের এক গাদা মেয়ে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে তারা বিহান ভাইয়ের প্রতি ক্রাশ। মেয়েগুলোর হাসি দেখে গা জ্বলছে আমার। রিয়া হুড়হুড় করে বিভোর ভাইয়ের গা ভরে বমি করে ভাসিয়ে দিল। বিভোর ভাইয়ের যা অবস্থা দেখার মতো না। এদিকে মেয়েগুলো এসে বিহান ভাইয়ের নাম্বার চাইছে। বিহান ভাই কিছু বলার আগেই দিয়া ওনার নাম্বারটা বলে দিলাম। বিহান ভাই রেগে একবার তাকালেন রিয়ার দিকে। এমন সময় আমারও বমি পাচ্ছিল। বিহান ভাই দ্রুত একটা পলিথিন ধরলেন আমার সামনে। বমি শেষে বললেন, সামান্য রাস্তা জার্নি পারিস না? বমি করে ক্লান্ত হয়ে বিহান ভাইয়ের কাঁধে মাথা রাখল দিয়া। বিহান ভাই দিয়ার মুখের দিকে একবার তাকালেন মাত্র, কাকে যেন ফোন দিলেন। রবিম, আমার বাইকটা নিয়ে আয় তো দ্রুত। চাবি আছে বাসায়, এলিনা আন্টি আছে, ওনার কাছে চাইলেই দিবে। পিচ্ছি বাসে চড়তে পারছে না। বাসের মধ্যে বিহান ভাইয়ের কাঁধে মাথা দিয়ে ঝিমিয়ে পড়েছি আমি। চোখ মেলে চাইতেই পারছি না, মাথাটা ঝিমঝিম করছে আমার। বিহান ভাই মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, একটা গ্যাসের ট্যাবলেট আর সাথে একটা বমির ঔষধ খাইয়ে দিলেন। বিহান ভাইয়ের বুকে গিয়ে মাথা ঠেকে গেল। অপরদিকে বিভোর ভাইয়ের যে কি অবস্থা! বিভোর ভাইয়ের শরীর রিয়ার বমিতে একাকার অবস্থা। শুভ ভাইয়া বলল, বিভোর ভাই শুভ ভাইয়ার কথা শুনে রেগে কি একটা অবস্থা। বাস ভর্তি মানুষের মাঝে শার্ট খুলে ফেলেন, গায়ে স্যান্ডো গেঞ্জি পরে শার্ট জানালা দিয়ে ফেলে দিলেন। রিয়াকে ফিসফিস করে বলছে, এখন তোমার জামা আমাকে দাও। বাস ভর্তি মানুষ আমার ইজ্জত দেখছে। রিয়া হেসে দিয়ে বলল, ওকে দিলাম, তাইলে নেন। বিভোর ভাই বললেন, আরে না না, ভুলেও না। এই জন্যই তো নিব্বি বলি। নিব্বি না হলে কেউ এই বাসের মধ্যে নিজের ড্রেস খুলতে চায়? আম্মু এসে আমাকে খানিকটা বকা দিল। এখনো বাসে চড়া অভ্যাস করতে পারলাম না। ঢাকা লেখাপড়ার জন্য কি করব আমি? এই মেয়ে দিয়ে কিচ্ছু হবে না, কত কিছু। শুভ ভাইয়া বলল,
দিয়া কেমন লাগছে এখন? বিহান ভাই বিরক্তি নিয়ে বললেন, ওকে দেখে বুঝছো না কেমন লাগছে ওর? উফ, বুঝি না সব সমস্যাগুলো সব সময় আমার সামনে আসে কেন? মায়া মানুষ মানেই সমস্যা, যেখানে যাবে সমস্যার সৃষ্টি করবে। আবার তাদের আশপাশের প্রেমিকগুলোর ন্যাকামি জাস্ট অসহ্য। আলিফ ভাইয়া বলল। কে কি করেছে ভাইয়া? বিহান ভাই বললেন, প্লিজ গো টু ইয়োর সিট নাও। বিহান ভাই ড্রাইভারকে বাস থামাতে বললেন। ড্রাইভার বাস থামিয়ে দিলেন। পাশের সিটের মেয়েটা বলল, নেমে যাচ্ছেন নাম্বারটা? বিহান ভাই বিরক্ত হয়ে বললেন, আমাকে নেটওয়ার্কের মধ্যে খুঁজে পাবেন না। এই পিচিকে দেখছেন, আপনার ফোনই আস্ত রাখবে না। সো এগুলো চিন্তা বাদ দিন। রমিম ভাইয়া বাইক নিয়ে চলে এলো। বিহান ভাই আম্মুকে বলল। আম্মু বলল, ফুপি, আমি দিয়াকে নিয়ে বাইকে যাচ্ছি। সাবধানে যাস বাবা। রমিম ভাইয়া বিভোর ভাইয়ের জন্যও শার্ট নিয়ে এলেন। বাস থেকে ক্লান্তি নিয়ে নামলাম। বাসটা আবার ছেড়ে দিল। রমিম ভাইয়া দিয়াকে দেখে বলল, কি ব্যাপার দিয়া, এত ক্লান্ত হয়ে পড়েছো যে? আগে বাসে চড়নি? ক্লান্তি নিয়ে বললাম, বাসে চড়তে পারি না আমি। রমিম ভাইয়া বলল, বেহান, প্রেয়সী বারবার কল দিচ্ছে, তুই নাকি মেসেজ সিন করছিস না? সে না খেয়ে হাত কেটে ফেলেছে। বিহান ভাই আমার দিকে তাকিয়ে পড়লেন। বিহান ভাই যেন এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না। আমি কপাল কুঁচকে তাকালাম ওনার দিকে। বিহান ভাই রমিমের দিকে তাকিয়ে বললেন, কেন, প্রেয়সীর সমস্যা কি? স্যাকা খেয়েছি নাকি? স্যাকা খেয়ে হাত পাত কাটলে আমি সান্ত্বনা দিতে যাব না। এগুলো সাইকোমার্কা মানুষ, জাস্ট বিরক্তিকর। না, তুই মেসেজ সিন করছিস না তাই। মেসেজ আনসিনের জন্য হাত কাটলে ব্লক ডান বলে দিস। ইউ অ্যান্ড শি নো ভেরি ওয়েল হু আই অ্যাম, সো ওর জায়গা ব্লক লিস্টে থাকবে। ভাই পাগলামি করিস না, ফোনটা রিসিভ করিস। বুঝিস না ভার্সিটির সেরা সুন্দরী, ডাক্তার বাবার মেয়ে, তুই বলতে পাগল। আমি নিচে ঠোঁট কামড়ে ধরে রমিম ভাইয়ের কথা শুনছি। বিভোর ভাইয়ের কিঞ্চিত দৃষ্টি আমার দিকে, আর চোখে আমার দিকে তাকিয়ে আছেন যে আমি কি ভাবছি। বিহান ভাইয়ের দিকে চোখ পড়তেই অনিচ্ছাকৃত হাসি দিলাম আমি। বিহান ভাই রমিম ভাইয়াকে বলল, বাহ ভাই, নাইস, বিশাল উপকার করলি। কোন টাইমে যে কি বললি, অনেক বড় উপকার হলো আমার। শালার ডাফার, কি বাস যে দিয়ে দিলি। অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম, ইয়ে রমিম ভাই, আমাদের ভাবি বুঝি খুব সুন্দরী? রমিম ভাইয়া হেসে দিয়ে বলল, অনেক সুন্দর দিয়া, দেখলে চোখ ফেরাতে পারবা না। বিহানের সাথে খুব মানায় থাকে। ভাইয়া আর ভাবির রিলেশন কবে থেকে? ভার্সিটির প্রথম থেকেই গুঞ্জন শোনা যায়। বিহান ভাই রমিম ভাইয়ার দিকে রেগে গিয়ে বললেন, শালা প্রেয়সী, তোর ক্রাশ আমার কিছুই হয় না। উদয় আমাকে বিরক্ত করে, আমার জাস্ট অসহ্য লাগে। আর তুই কার সামনে কি বলছিস? এমনি ওর মাথায় সমস্যা, উল্টাপাল্টা বুঝবে শিওর। অটো এসছে, এবার বিদায় হ শালা। একটা অটো করে রমিম ভাইয়া চলে গেল। একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিলাম আমরা। ওই জায়গাটা এত সুন্দর, রাস্তার দুপাশ জুড়ে অনেক দূর পর্যন্ত কৃষ্ণচূড়া গাছের ছড়াছড়ি। প্রকৃতির এক লাল পরিবেশ, চারদিকে তেমন কোলাহল নেই। আমি পায়ে জুতা খুলে পিচ ঢালা রাস্তায় খালি পায়ে ফুলের উপর দিয়ে হাঁটছি। মনে হচ্ছে ফুলের রাজ্যে প্রবেশ করেছি। বিহান ভাই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। প্রকৃতির এত সুন্দর পরিবেশ আগে দেখিনি আমি। মন চাইছে ডানা মেলে উড়ি। ফুলের বিছানায় ঘুমোতে মন চাইছে আমার। এভাবে খালি পায়ে বেশ কিছুক্ষণ সময় হাঁটলাম আমি। কিছুক্ষণের মাঝে একটা ইজি বাইক দেখলাম আর দাঁড় করালাম। কোথায় যাবেন জিজ্ঞেস করতে বললাম খুলনা যাব। ভাড়া ঠিকঠাক করে ইজি বাইকে উঠে পড়লাম আমি। বিহান ভাই রীতিমতো অবাক। আমি ইজি বাইকে খুলনা যাব, তাও আবার খালি পায়ে? আর ইজি বাইকে যাওয়ার কারণেই বা কি? আমাকে ইজি বাইকে উঠতে দেখে বিহান ভাই দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরে ইজি বাইক থেকে হ্যাচকা টেনে নামিয়ে বলেন, হোয়াট দ্য, কোথায় যাচ্ছিস? ওনার দিকে মুড নিয়ে তাকিয়ে বললাম, আমি খুলনা যাচ্ছি। ভ্রু কুচকে তাকিয়ে বলেন, খুলনা এই ইজি বাইকে? তো আপনার বুঝি তাতেও আপত্তি আছে? অফকোর্স আপত্তি আছে। এক্ষুনি নাম ইজি বাইক থেকে। না, নামবো না ভাই, আপনি চলেন। বিহান ভাই বলেন, ওয়েট, ওনাকে নামিয়ে দিন ভাই ইজি বাইকে থেকে। আমি নামাবো কেন ভাই? আমাকে রিজার্ভ করা হয়েছে, উনি 1200 টাকা দিবেন। সারাদিন একটা ভালো টিপস পেয়েছি। আমি বললাম, আরে ভাই, আপনি ওনার সাথে বকবক করছেন কেন? আমি বলছি যেতে, আপনি চলুন, আমি আপনার গাড়ি ভাড়া করেছি। বিহান ভাই বললেন,
ওনাকে নামিয়ে দিন ভাই, বলে দিন আপনি যাবেন না। আমাকে ওনার ঠিক করা হয়ে গিয়েছে, ওনার জন্য আমার জাতি ছেড়ে দিয়েছি, তাই না গেলেও আমাকে টাকা দিতে হবে। আপনি যেতে চাইলে যান, কিন্তু আপনার ভালোর জন্যই বলছি। উনি দীর্ঘ 8 মাস পাবনা ছিল, মেন্টাল সমস্যা আছে ওনার। যান, খানিক সময় পরে পেছন থেকে গলা কামড়ে ধরবে। ওনার দিকে তাকিয়ে দেখুন, খালি পায়ে কেউ খুলনা যায়? একা একটা মেয়ে, আপনার কি অবাক লাগছে না? আমাদের বাসার কাজের বুয়া উনি। অটো চালক ভয় পেয়ে গেলেন। এই যে আপা, নামুন নামুন বলছি, আপনার জন্য 300 টাকা যাত্রী ছেড়ে দিলাম। বিহান ভাই বললেন, কিছু মনে করবেন না, এই নিন আমি ভালোবেসে দিচ্ছি, 300 টাকা রাখুন। লোকটা 300 টাকা নিয়ে চলে গেল আর বিহান ভাইকে বলে গেল, আপনি অনেক বড় মনের মানুষ ভাই, ভাগ্যিস এই পাগলের হাত থেকে বাঁচালেন আমাকে। রাগে সমস্ত শরীর রিরি করছে আমার। আমার মতো সুস্থ মানুষকে পাগল বানিয়ে ছাড়লো, আর আমি কাজের বুয়া এই ভাবেন উনি আমাকে। আমি যে ওনার সাথে যাব না বলেই অটোতে করে যাওয়ার প্ল্যান করলাম, সব প্ল্যান জল ঢেলে দিল উনি। ওনার দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে দেখি থুতনিতে এক হাত বাঁধিয়ে মিটিমিটি করে হাসছে। ভ্রু নাচিয়ে নাচিয়ে বললেন, কিরে খেপি, রাগী বেহুদা খেপে গেলি কেন? আর হঠাৎ অটো চড়ে খুলনা যাওয়ার প্ল্যান কেন? আমি আপনার সাথে যাব না ব্যাস। তার আগে বলুন, আমাকে কাজের বুয়া বললেন কেন? বিহান ভাইয়ের হাতে দেখি আমার জুতা। উনি একটু ধমক দিয়ে বললেন, নে ধর জুতা পায়ে পর, গাধি একটা, পা কেটে যাবে, কোথায় কি থাকবে। কাজের বুয়া না বলে ঘরের বউ বললে কি মেনে নিতে পারতি? আরো রেগে যেতি। কাটুক, তা আপনার কি? হ্যাঁ, আমার শ্বশুরের মেয়ের পা কাটলে কষ্ট তো তার জামাইয়েরই, বউয়ের কষ্ট কি সহ্য করা যায়? তাছাড়া শ্বশুর যে রাজাকার বাবা, আমাকে গুলি করে দিবে। সমাজ থেকে একজন অনেস্ট ফিউচার ডাক্তার হারিয়ে যাবে, এটা দেশের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার। সো তোর পা কাটলে অনেক লস, নে জুতা পর। পারবো না আমি। বিহান ভাই নিচু হয়ে বসে ওনার হাত দিয়ে পা চেপে ধরে জুতা পরিয়ে দিলেন দিয়ার। ও মাই গড, সুশুরিতে লাফিয়ে উঠল দিয়া। এমনিতে পায়ের তালুতে প্রচুর সুশুরি। বিহান ভাই দিয়াকে লাফাতে দেখে বলেন, কি সমস্যা তোর? এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? ছাড়েন তো, ছাড়ুন, সুসুই লাগে। ডিসগাস্টিং। সুরসুরি আবার কি? বুঝেন না তাই না? না তো। ওয়েট, আমি আপনাকে দিচ্ছি। ওকে, ট্রাই কর। জুতা খুলেন। এই রাস্তায় মানুষ পাগল ভাববে। ভুল কি? আমি তো পাবনা থেকে এসেছি, খুলুন আগে। আমার জোড়াজুড়িতে জুতা খুলতে বাধ্য হলো উনি। পায়ের নিচে এত সুড়সুড়ি দেই, কিছুই ফিল হয় না ওনার। একদমই রোবট। ক্লান্ত হয়ে ফেল গেলাম এ বিষয়ে। উনি ভ্রু বাঁকিয়ে বললেন, আমি কি মহিলা যে লাফাবো? বাস এত সময় অনেক দূরে চলে গিয়েছে, বাইকে ওঠ। আপনার বাইকে ওঠার ইচ্ছে আমার নেই। পিচ্ছি মানুষ, এত রাগ আসে কিভাবে শুনি? আর রাগের কারণটাই বা কি? কোনো কারণ নেই, যান গিয়ে প্রেয়সীকে বাইকে ওঠান। আমার তাতে কি? আমি মরে গেলেও আপনার বাইকে উঠবো না। আচ্ছা, এই ব্যাপার। সামথিং সামথিং মনে হচ্ছে দিয়া। মোটেও না, নাথিং। লাভ ইউ মাই ডার্লিং, লাভ ডু সামথিং সামথিং। এখন কি গান গাইতে মন চাইছে আপনার? হ্যাঁ, তোর জেলাসি দেখে। প্রেয়সীকে নিয়ে এত জেলাস তুই? ওয়াই দিয়া? কথাটা মুখের উপর ঝুঁকে এসে বললেন উনি, জেলাসের কি আছে? বুঝি তো, প্রেমে টেমে পড়েছিস হয়তো, লজ্জায় বলতে পারছিস না, তাই না দিয়া? একদম বাজে কথা বলবেন না আপনি। চুপচাপ বাইকে ওঠ, নইলে বুঝবো আমার প্রেমে পড়েছিস। বাধ্য হয়েই ওনার বাইকে উঠলাম। মানুষ যে এত অসহ্য ভাবে বাইক চালাতে পারে আগে জানতাম না। এটা কি বিশ্রী ভাবে চালানো? এক্ষুনি পড়ে যাব এমন একটা ভাব। দ্রুত ওনার শার্ট খামচে ধরে বললাম, আস্তে চালান বলছি। বাইক থেকে 3 ফিট দূরে বসলে এমন হবেই, পারলে কোমর জড়িয়ে বস। বাধ্য হয়ে কোমর জড়িয়ে ধরে বসলাম। আমাকে এইভাবে বসাবে বলে শয়তানি করে এত কিছু করেছে। ইস, কি লজ্জা, ওনাকে জড়িয়ে ধরে বসে আছি। উনি আমার দিকে ঘুরতেই ঠোঁটে একটা কামড় দিয়ে বললাম, পাবনা থেকে এসছি গো। পাগল নিয়ে বাইক চাললে কামড় তো খেতেই হবে। বিহান ভাই উফ সাউন্ড করে বললেন, দিয়া, এটা কি তুই? লিপকিস করতে মন চাইছিল বললেই পারতি। এই নিষ্পাপ ঠোঁটে প্রথম কোনো নারীর স্পর্শ। শরীরের অনুভূতি অন্যদিকে চলে গিয়েছে। বাইক চালানো আর সম্ভব নয়। দুষ্ট বুদ্ধি মাথায় আসাতে আমি এটা কি করে ফেললাম? এখন তো নিজেই লজ্জা লাগছে। ছি, উনি কি ভাবছেন? পূবালি হাওয়াতে চুলগুলো এলোমেলো ভাবে উঠছে, কখনো নিজের চোখে মুখে তো কখনো বিহান ভাইয়ের চোখে মুখে। মনের মাঝে ভীষণ এক অনুভূতি কাজ করছে। এই মুহূর্তে একটাই গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। কিন্তু ওনাকে বলা যাবে না, ওনার মনে এক মুখে আর এক। আমি কখনোই আর ওনাকে কিছু বলবো না। বাইকে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেল। আমার তবুও পথ ফুরাচ্ছিল না। এত স্লো কোনো মানুষ বাইক চালায়? বাবা, এর চেয়ে হেঁটে গেলে আরো অনেক আগেই যেতে পারতাম। খুবই বিরক্তি শুরু হয়ে গেল আমার। এমনিতে সবকিছুতে ধৈর্য কম আমার। সামনে দিয়ে যাওয়া একটা লোককে ডেকে দিয়া বলল। এই যে কাকু, আপনার সাইকেলে আমাকে একটু লিফট দেবেন? লোকটি উত্তর দিল, কেন দিদি, আপনি তো বাইকে যাচ্ছেন, কোনো অসুবিধা হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে একটু দ্রুত যেতে হবে, তাই আপনার কাছে লিফট চাইছি, দেবেন? লোকটি যেন আশ্চর্য বনে গিয়ে বলল, বাইক ছেড়ে কেউ বাইসাইকেলে দ্রুত যাওয়ার জন্য লিফট চাই? আগে তো দেখিনি, এই প্রথম দেখলাম। বিহান হুট করেই বাইক দাঁড় করিয়ে বললেন, ভাই আপনি যান, শি ইজ ড্যাম ম্যাড, মানে রিসেন্টলি পাবনা ফেরত। তার কথায় কান দিলে আপনিও পাগল হয়ে যাবেন। লোকটি দিয়ার দিকে তাকিয়ে বলল, কি বলেন, দেখে তো মনে হচ্ছে না, খুব অবাক লাগছে। বিহান ভাই বলেন, আমারও খুব অবাক লাগছে, কেউ কাকু ডাকলে তাকে কেউ দিদি ডাকে। লোকটা বোধহয় লজ্জা পেয়ে গেছে। বিহান ভাই ওনাকে যেতে বলে আমার দিকে তাকালেন। আমার চোখ মুখের সাথে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে কানের সাথে গুজে দিলেন। আমি ফুঁসে উঠে বললাম, আমাকে আবার পাগল বললেন? উনি হেলমেটটা খুলে চুল একটু হাত দিয়ে ঠিক করে মাথায় একটু ঝাঁকুনি দিয়ে বললেন, পাগলি ছাড়া কি তুই? তুই এমনি পাগলি। এই পাগলি পাগলি স্বভাবগুলো দিয়ে মানুষকে পাগল বানিয়ে ফেলতে পারিস, ছেলেদের হার্টে ইনফেকশন করতে পারিস। রাস্তা ফুরিয়ে যাবে তাই আস্তে ধীরে চালাচ্ছি। ওনার এই কঠিন কথা বুঝবো না জানি, চুলগুলো উড়ছিল বলে খোপা করতে গেলাম। বিহান ভাই বলল, খোলা চুলই থাক, বাইকের আয়নাতে খোলা চুলে তোকে আরো সুন্দর লাগছে। এলো সে ঝড়ের বেশে, হার্ট অ্যাটাকের লক্ষণ আছে পিচ্ছি। উনি আবার বাইক চালানো শুরু করলেন। খুলনা শহরে ঢুকতেই একটা ফুলের গলি দেখলাম, যেখানে শুধু ফুল আর ফুল। একভাবে তাকিয়ে রইলাম বেলি ফুলের মালার দিকে, যা আমার প্রাণ কাড়ে সব সময়। সাদা ফুল মানেই আমার কাছে মুগ্ধ করার মতো কিছু। ইস, আম্মু বা শুরু হয়ে থাকলে আমি বলতে পারতাম একটা ফুলের মালা কিনে দাও। দুঃখী দুঃখী মন নিয়ে বাইকে বসে রইলাম। হঠাৎ দেখি বিহান ভাই বেলি ফুলের দোকানের কাছে গিয়ে বাইকটা দাঁড় করালেন। খুব অবাক হলাম আমি, উনি এখানে বাইক দাঁড় করালেন কেন? আমি কিছু না বলে চুপ হয়ে বসে রইলাম। দেখি উনি কি করেন, সেটাই দেখার অপেক্ষায় রইলাম। দোকানদারকে প্রশ্ন করলেন, ফুলের মালাগুলোর প্রাইস কত? 200 করে। মাত্র 200? দোকানদার আবার উত্তর দিলেন, এটাই তাই কেউ নিতে চায় না। বিহান ভাই বললেন, এই ফুলের দাম অমূল্য হওয়া উচিত ছিল, কেননা এই ফুল পছন্দকারিণী মহিলা এই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মহিলা। এই ফুলের মালা যার গলায় যাবে সেই গলা অমূল্য দামি। এই ফুলের গাছরা যার চুলে যাবে সেই চুলের মোহে আকৃষ্ট আমি। দোকানদার বলল, আজই বাসায় গিয়ে বউকে বলবো একটা ফুলের মালা দিয়ে বলবো। কি বলবেন? ওই যে আপনি যা বললেন তাই। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, তোমার মতো কিপটার সাথে বিয়ে হয়ে জীবনে কিছুই পেলাম না। বাবা বিদেশি টাকাওয়ালা দেখে বিয়ে দিয়েছে, এমন বুড়িরা তুমি, না আছে কোনো রোমান্টিক কথা। দেখো ওই ভাইটা তার বউকে কত ভালোবাসে। বউটা বাইকে চুপ হয়ে বসে আছে, আর ওনার হাজবেন্ড কি সুন্দর ওনার বর্ণনা দিয়ে দিচ্ছেন। আমি মহিলাটির দিকে একবার তাকিয়ে দেখে নিলাম, মানুষ কতটা ভালোবাসার পাগল, তাই না? বিহান ভাই কি তাহলে পারফেক্ট মানুষদের মাঝেই পড়েন? আমি যেখানে অসহ্য মানুষ বলে ভাবি, সেখানে কেউ ওনার মতো মানুষ পাওয়ার জন্য আফসোস করছে। বিহান ভাই দিয়ার মুখের কাছে মুখ এনে বললেন, দেখ উনি তোকে আমার বউ ভাবছে, তুই রেগে গেলি না যে? আমি বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ওই মহিলাকে উনি বলছেন কেন? এটা আমি আপনাকে বলি। এই উনি ডাক্তার শুধুই আমার একান্ত ব্যক্তিগত আমার। বিহান ভাইয়ের চোখে মুখে রাগের কোনো চিহ্ন নেই। বেলি ফুলের মালা নিজেই আমার গলায় পরিয়ে দিলেন, সাথে সুন্দর একটা গাজরাও দিলেন। গাজরা পরানোর সময় ওনার হাতের আলতো স্পর্শ ঘাড় লাগতেই শিউরে উঠলাম আমি। এমন শিহরণ আগে কখনো অনুভব হয়নি। বিহান ভাইকে বললাম, আমি মনে মনে এইটা চাইছিলাম। কিভাবে বুঝলেন? বিহান ভাই নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন, বাইকের আয়নায় দেখছিলাম তোর নজর কোন দিকে। এখানে চুপটি মেরে দাঁড়া, কোথাও যাবি না কিন্তু। দেখা গেল পুচকি মানুষ আবার হারিয়ে যাবি।
একদমই কোথাও যাবি না? দোকানদারকে দিয়াকে দেখিয়ে দিয়ে বলল, ভাই, এই পিচ্চিটাকে একটু দেখে রাখবেন তো, আমি জাস্ট 2 মিনিটে আসছি। আমি কি এতই ছোট? একটা লোককে পর্যন্ত দেখিয়ে গেল, আমি যেন হারিয়ে না যাই। এগুলো মেনে নেওয়া যায়? আমার হঠাৎ খেয়াল হলো একটা মেয়ে আমার দিকে ভয়ানক অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কারণ কি, কিছুই বুঝলাম না। কে এই মেয়ে? ফুলের দোকানে ফুলের অর্ডার করতে এসছে? মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, কিন্তু তার চোখে মুখে ভীষণ রাগ, মনে হচ্ছে এক্ষুনি আমাকে গিলে ফেলবে। মেয়েটির চাহনিতে বেশ ভয়ই লাগছে আমার। মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টি আমার দিকে। কি অদ্ভুত ব্যাপার, আমার সন্দেহ তাহলে ঠিক হলো? আমাকে সরাসরি প্রশ্ন করলো, এই মেয়ে, নাম কি তোমার? জি, দিয়া। তোমার মাথায় ফুল পরিয়ে দিচ্ছিল ছেলেটা কি? জি উনি মানে? কি ব্যাপার, এত উনি উনি করছো কেন? আমি তো ওনাকে উনিই ডাকি। নেক্সট থেকে আর উনি ডাকবা না। মেয়েরা উনি ডাকে তার ভালোবাসার মানুষকে, লজ্জায় নাম বলতে পারে না তাই। নেক্সট আর উনি ডাকবা না। কি হয় উনি তোমার? আমার মামাতো ভাই। সম্পর্কটা ভাই বোনের মাঝেই সীমাবদ্ধ রেখো, সেটাই উত্তম হবে। আপনি কে বলুন তো এমন উদ্ভট কথা বলছেন? আর ওনাকে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? তুমি সেই দিয়া তাই না, বিহানের পিচ্ছি? তোমাকে দেখার অনেক শখ ছিল। সরি, বুঝলাম না আপনার কথা। এরই মাঝে বিহান ভাই উপস্থিত। বিহান ভাইকে দেখে বিহান ভাইয়ের পেছনে গিয়ে দাঁড়ালাম। উকি দিয়ে বললাম, দেখুন না বিহান ভাই, উনি কেমন করছেন। কে উনি? বিহান ভাই মেয়েটির দিকে রাগান্বিত দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, হোয়াট দ্য হেল, ভুলেও পিচ্চির সাথে বাজে বিহেভিয়ার ট্রাই করবি না। পিচ্চিটা মনে হয় ভয় পেয়েছে। আমি বিহান ভাইকে বললাম, কে উনি? আর এই মেয়ে আপনার সাথে এমন ব্যবহার কেন করলো? এর কৈফিয়ত দিতেই হবে। বিহান ভাই আমাকে জোরপূর্বক বাইকে উঠিয়ে বললেন, মেয়েটি পাবনা থেকে এসছে, কোনো মেন্টাল হবে হয়তো। আর তুই পুচকি মানুষ, এত কিছু সিরিয়াস নিস কেন? কোথায় রাস্তায় কে কি বললো সেটা নিয়ে পড়ে আছিস? বিহান ভাইকে বললাম, আজ কজনকে পাগল বানালেন বিহান ভাই? একদম চুপ হয়ে বসে থাকতো। এত কথা বললে গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। এমনি তোর জন্য 2 লিটার তেল বেশি খরচ হচ্ছে। গাড়ি থেকে নেমে তেলের টাকা আর ভাড়ার টাকা দিবি। আমি কি সেধে আপনার বাইকে উঠেছি যে ভাড়ার টাকা দিব? এগুলো তো দিবি, সাথে আমার লিপের যে 12টা বাজাইছিস তার শোধ আসল দিবি। কিভাবে দিব শুনি? সেটা আমি আদায় করে নিতে পারবো? তুই কি ভেবেছিস আমি ভুলে গিয়েছি? দেখ না কি করি তোকে। এই পড়লাম আবার চিন্তায়, আবার কি করবেন উনি? কিন্তু মেয়েটা কে ছিল? মেয়েটা তো বিহান ভাইকে চেনে। বিহান ভাই এড়িয়ে গেল কেন? মেয়েটা বিহান ভাইয়ের পরিচিত। কি লুকোলেন উনি? বুঝলাম না তো। ওনার কাছে জানতে চাইলেও বলবেন না আমাকে। বিভা আপুদের বাসায় পৌঁছে গেলাম। আপুরা আগেই পৌঁছে গিয়েছে। আপু সব খাবারের আয়োজন করছে। সবাই খেলেও বিহান ভাই খেতে পারছে না, কারণ কেউ জানে না খাবে কিভাবে। আমাকে পাগল গলাতে উপযুক্ত শাস্তি দিয়েছি। বিহান ভাই বিভোরকে ভাই বললেন, হোয়াট ইজ ইউর ফিলিংস বিভোর? বাসে তো একবার খেয়েছিস, এখন আবার খাচ্ছিস? বাহ ভাই বাহ। বিভোর ভাই মুখে কথা না বলেই ওনার বিরক্তি প্রকাশ করলেন। বিভা আপু বিহান ভাই খাবার না খাওয়ায় আজ করলে বলল, তার ঠোঁটে কামড় লেগেছে। সবার খাওয়া হলে নাকি বলবে কিভাবে কামড় লেগেছে। আমার দিকে তাকিয়ে বলল, দিয়া বলবো নাকি? ও মাই গড, মান সম্মান যা আছে সব শেষ। ওনার দ্বারা কিছুই অসম্ভব নয়, সবাইকে বলেও দিতে পারে। ওনার ফোনে মেসেজ করলাম, প্লিজ বিহান ভাই কাউকে বললেন না প্লিজ। না বলবো না, বাট আমার শর্ত আছে, মেনে নিলে রাজি আছি। এক বাক্য মেনে নিলাম ওনার শর্ত। বাইক নিয়ে সবার আগে পৌঁছে গেলাম আমি আর বিহান ভাই। মাত্র সন্ধ্যা নেমেছে ধরণীতে। সূর্য মামা কেবলই ডুব দিয়েছে পশ্চিম আকাশে। সূর্যের ললাট রূপ এখনো আকাশে ছড়িয়ে আছে। খুব বেশি মেঘ নেই, তবে এই অসময়ে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। ভাবতে ভাবতে এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু, যে বৃষ্টিতে প্রচুর ভিজলাম আমি, কারণ আমি যে প্রচুর বৃষ্টি বিলাসী। বৃষ্টি দেখলে আবার পাগলামি ভীষণভাবে বেড়ে যায়, এটা বিহান ভাইও জানে। বিহান ভাইদের বাড়িতে পৌঁছে ভরা সন্ধ্যায় এক বৃষ্টি স্নাত সন্ধ্যা পেলাম। ছাদে গিয়ে দুপাশে দুহাত মেলে দিয়ে নিজের মন মতো ভিজলাম। বৃষ্টি হলেই ময়ূরের মতো পেখম মেলে নাচতে ইচ্ছে করে আমার, যেটা আমি সব সময় করে থাকি। ভিজতে ভিজতে দেখি বিহান ভাই ছাদে এসে দাঁড়ালেন। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে বিহান ভাই? বকবেন ভিজেছি বলে?
আমিও ভিজবো। তুই সবসময় ভিজতে ভালোবাসিস, ভাবছি এখন থেকে আমিও অভ্যাস করব। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে প্রচুর হাসছিলাম আমি। আমি বুঝে গিয়েছিলাম আজ কিছুতেই বকবে না আমায়। বিহান ভাই ধীরে ধীরে আমার কাছে চলে আসলেন। ওনাকে আজ অনেক চেঞ্জ লাগছে, সেই রাগি রাগি ভাবটা মোটেও নেই। কি কিছু বলবেন বিহান ভাই? বলবো। কি বলবেন? তুই বুঝিস না কি বলতে চাই আমি? না তো। তখন যেটা করেছিস সেম কাজটা আমিও করলে বুঝবি পিচ্ছি। একজন হার্টের ডাক্তারকে হার্টের রোগী বানিয়ে ফেলেছো তুমি। বিহান ভাই আমার কাছে এসে এক হাত আমার ডান গালে আরেক হাত আমার পেছনে দিয়ে অন্যরকম চাহনিতে আমার দিকে তাকাচ্ছিলেন। অজান্তে লজ্জায় চোখ বন্ধ হয়ে গেল আমার। উনি আলতো পরশে ওষ্ঠর সাথে ওষ্ঠ মেলালেন, জাস্ট স্পর্শ করেই ছেড়ে দিলেন। সেটা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড হবে। মনে হলো সমস্ত শরীরে বিদ্যুৎ চমকে উঠল। আমি চোখ বড় বড় করে তাকালাম ওনার দিকে। উনি নিচের ঠোঁট কামড়ে ধরে বললেন, বোঝে না সে, বোঝে না। পিচ্চিকে বোঝাতে আমার এত আয়োজন, পিচ্চি তাও বোঝে না কিছু। ওনার দিকে তাকিয়ে বললাম, তখনই শোধ নিলেন তাই না? কিন্তু আমি তো ব্যথা দিয়েছিলাম, কামড়ে ব্যথা পেয়েছিলেন, আমাকে ব্যথা দিলেন না কেন? উনি হালকা হেসে বললেন, কারণ হলো, বলেই গান শুরু করলেন। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैनक मेरे तूने यूं ठगा है। जब सांसें भरूं मैं बंद, आके करूं मैं नजर, तो यार आया दिल को करार आया, तुझ पे प्यार आया, पहली पहली बार आया ओ यारा। জন্মদিন মানেই বিশেষ একটা দিন। সেদিনটা যদি আবার হয় প্রিয়জনের, তাহলে সেই দিনটা বিশেষের থেকেও আরো বিশেষ হয়। আজ রাত 12টা বাজলেই বিহান ভাইয়ের জন্মদিন, কিন্তু উনি তো এলেন না। এই দিনে ওনাকে সামনে থেকে উইশ করতে মন চাইছে আমার, কিন্তু কোথায় পাবো এখন ওনাকে? সারাদিন ইউটিউব দেখে কেকে বানানো ভিডিও দেখেছি, আর কেকও বানিয়েছি। অতটা সুন্দর না হলেও খারাপ হয়নি। কেকের উপর শুভ জন্মদিন বিহান ভাই লিখে রেখেছি। রুমময় পাইচারি করছি ফোন নিয়ে। ওনাকে কি এখন ফোন দিব? ফোন দিতেও ভয় লাগছে। দেখা গেল অনেকগুলো বকাঝকা শুরু করলো। বিভোর ভাই, রিয়া, শুভ ভাইয়া, তিয়াস ভাইয়া, তোহা আপু সবাই মিলে প্ল্যান করেছে বিহান ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করবে পদ্ম বিলে গিয়ে। নড়াইলে ইছামতি বিলে এ সময় প্রচন্ড পদ্মফুল ফোটে। প্রকৃতির এক মনোরম দৃশ্য শুধু দেখতে ইচ্ছা করে। কেউ ফোন দিয়ে সে মানুষটাকে পায়নি, কেউ তাকে বলেনি তার জন্মদিন বলে আসতে বলা হয়েছে। সবাই চাইছিল সে আসলে একটা সারপ্রাইজ দেবে, মানে বিশাল আকারের সারপ্রাইজ, কিন্তু সেই মানুষ বেপাত্তা। মামি দিয়াকে বলছিল, দিয়া তুই একটু বলে দেখ না, তুই বললে আসতে পারে। অথচ এরা কেউ জানেই না সে আমাকে সব থেকে বেশি বকে। সবাই তাকে ফোন দিল, আমি ফোন দেইনি তাকে, ইচ্ছে করেই দেইনি। মন চাইছিল সে নিজে থেকেই আসুক। এতদিন হয়ে গিয়েছে, তার আমাকে একবারও দেখতে ইচ্ছে হয়নি। মনে মনে হাজারখানিক অভিমান জমা করে বসে রইলাম। ঘড়িতে রাত বাজে 11:56। তার নাম্বারটা ডায়াল করলাম। 2 বার রিং হতেই ফোনের ওপাশ থেকে বলে উঠল, কিরে এতবার ফোন দিচ্ছিস কেন? কণ্ঠে তার রাগ স্পষ্ট ছিল। আচ্ছা, মধ্যরাতে কারো প্রেমিকা ফোন দিলে এমন ব্যবহার করে কেউ? ওনার এমন কথা শুনে মনটা খারাপ হয়ে গেল আমার। দুঃখী দুঃখী মন নিয়ে বললাম, কোথায় আপনি? তোর বাবা আর শ্বশুরের আমার জন্য বরাদ্দ করা বিল্ডিং এ। মানে মাঝরাতে ফোন দিয়ে জিজ্ঞেস করছিস কোথায় আমি কোথায় থাকার কথা জানিস না তুই? জানলেও কি মানুষ প্রশ্ন করে না? ফোন দিয়ে কি মানুষ জানতে চায় না কুশলাদি? আমি এখন আজাইরা প্যাচালের মোডে নেই দিয়া, আর ফোনে অযাচিত প্রশ্ন করা আমি পছন্দ করি না। আমার সময়ের অনেক দাম, সো যা বলার দ্রুত বল। আই অ্যাম সো ফেড আপ। আজ আপনার জন্মদিন না, তাই ফোন দিয়েছিলাম। জন্মদিন তাতে কি হয়েছে? প্রতিটা মানুষের একটা জন্মের দিন থাকে, তাই আমারও আছে। এটা নিয়ে বলার কি আছে?
এখন কয়টা বাজে বিহান ভাই? দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে বিরক্ত করতে ফোন দিয়েছিস এই মাঝরাতে? তুই জানিস কত গুরুত্বপূর্ণ একটা কাজ করছি আমি। এনিওয়ে 12টা বাজে এখন। শুভ জন্মদিন বিহান ভাই বলেই ফোনটা রেখে দিলাম। মনের মাঝে এক রাশ কষ্ট জমা হলো, কিন্তু অতটা সিরিয়াসলি নিলাম না। আমি জানি উনি রেগে গেলে একমাত্র আমার সাথেই রাগ দেখান বেশি। আমার সাথে রাগ দেখাতে ওনার ভালো লাগে, আমার সাথে রাগ দেখাতে নাকি ওনার ভালো লাগে, তাই এটাকে ভালোবাসা বলেই গ্রহণ করে নিয়েছি। এই রাগের পরেই উনি ভীষণ ঠান্ডা হয়ে যান। আমার অভিমান ভাঙাতে কত দুষ্টুমি করেন। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় ভালোবেসেছে। সে যেন আমায় ডাকে, দেখি না কোথাও তাকে, ভালোবাসায় জড়িয়ে সে আমায় নিয়েছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। দোলনায় দোল খেতে খেতে গানটা গাইছি আমি। 2 সুপারি গাছে দড়ি বেঁধে বাচ্চারা দোল খাচ্ছে। বিশেষ করে দোলনাটা আয়রার জন্যই বানানো। আয়রাকে উঠিয়ে দিয়ে দোলনায় দোল খাচ্ছে দিয়া, আর গুনগুন করে গান গাইছে। রিয়া পেছন থেকে ধাক্কা দিচ্ছে দিয়াকে। দোল খেতে খেতে আনমনে তাকে ভাবছি, সেদিনে সেই বৃষ্টি স্নাত সন্ধ্যার কথা। মনটা সেদিন সেই যে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে আর ফিরে আসেনি। আজ 2 মাস হয়ে গিয়েছে সেই মানুষটার দেখা নেই। সেই যে 2 মাস আগে গিয়েছে আর কোনো খোঁজই নেই। আচ্ছা, মানুষটা এমন কেন আমাকে ডিরেক্ট বলতে পারে না যে সে আমাকে ভালোবাসে? তার আচরণে এটাই বোঝা যায় যে আমাকে ভালোবাসে, কিন্তু মুখ ফুটে তো বলে না। আচ্ছা, ওনার কি ভালো লাগে আমাকে দোটানায় রাখতে? এবার আসলে আমি নিজেই বলবো আমার মনের কথা। আজ যে তার জন্মদিন, সেই খেয়াল কি তার আছে? কাল রাতে যা তা ভাবে আমাকে অপমান করেছেন। কি জানি, ঢাকায় গিয়ে প্রেয়সীকে পেয়ে হয়তো আমাকে আর সহ্যই করতে পারছে না। হঠাৎ দেখি রিয়ার কোনো সাড়া শব্দ নেই। আমি যে রিয়াকে ডেকেই যাচ্ছি, কোনো পাত্তা নেই। হঠাৎ মনে হলো আমার কাঁধে কারোর হাত। হাতটা রিয়ার মনে হচ্ছে না, অথচ দোল দিয়েই যাচ্ছে। পেছনে তাকিয়ে দেখি চমকে গেলাম আমি। এ কি, বিহান ভাই উনি? পরনে ব্লু জিন্স, গায়ে অ্যাশ কালারের শার্ট, ঘাড়ে ব্যাগ ঝোলানো। উনি কি কেবলই এসছেন? ওনাকে দেখেই দৌড় মারার প্ল্যান করলাম। এক নিমেষেই আবার কচি হাত ওনার শক্ত হাত দিয়ে আটকে ফেললেন। ছাড়ানোর বৃথা চেষ্টা করলাম, লাভ হলো না। ওনার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বললাম, ছাড়ুন আগে, ছাড়ুন বলছি। আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? আমার মুখে এমন কথা শুনে বিহান ভাই রীতিমতো অবাক হয়ে গেলেন। ভ্রু কুচকে বললেন, আয় হায়, পুচকি বলে কি? তোর হাত ধরতে সাহসের প্রয়োজন হলো ঠিক কবে থেকে দিয়া? আপনি আমার হাত ছাড়ুন আগে, না হলে কিন্তু খুব খারাপ হবে। এই রাজাকারের বংশধর আয়রাকে দোলনা থেকে নামিয়ে তুই দোল খাচ্ছিস কেন? বাচ্চারা হলো ফুলের মতো, তুই তাদের সাথে অন্যায় করছিস। এগুলো ঠিক না। শুনেছি রাজাকারদের সাথে মিশে তোর দাদা অনেক শিশু অত্যাচার করেছে। শিশু অত্যাচার করেছে মানে? মানে তোর দাদি একটা পুচকি ছিল, তাকে বিয়ে করে জোর জবরদস্তি রোমান্স করতো তোর দাদা। এটাও তো এক প্রকার অত্যাচার, তাই না? তবুও আমার দাদা ভালো মানুষ ছিল, মানুষের মতো রাক্ষস ছিল না। আমি যদি তোর দাদাকে ফলো করি, তাহলে আমার শ্বশুরের মেয়ে আমাকে বলবে আমি আস্ত একটা চরিত্রহীন। আপনার এসব আজে বাজে কথা শোনার মুড নেই। এসছেন, বাড়ি যান এখন। এখানে কি? তোদের বংশে দেখছি সব গুণী আছে, জামাইয়ের উপরও অত্যাচার করে না। মানে এ বাড়িতে জামাই এলে কি তাড়িয়ে দেওয়া হয়? এই নিউজ আজ ফেসবুকে লাইভে গিয়ে ভাইরাল করব, যাতে এ রাজাকার বংশে কেউ বিয়েই না করে। খবরদার বলে দিচ্ছি, আর একবারও বংশ তুলে কথা বলবেন না। আরে শোন না দিয়া, কাল কি হয়েছিল? হুট করে খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছিল। সারাদিন অপেক্ষা করেছি কেউ একজন ফোন দিয়ে আমায় ডাকুক, আজ তোমার জন্মদিন, তোমাকে দেখতে চাই, তুমি এসো, তোমাকে অনেক দিন দেখি না। কিন্তু সে আসা তো পূরণই হলো না। বাট 1000টা কল এসেছে আর সবাই জন্মদিনে উইশ করেছে। সিরিয়াসলি বলছি দিয়া, আমার একদমই ভালো লাগছিল না ওই নির্দিষ্ট একটা মানুষের কল ছাড়া। যত মানুষ কল দিয়েছে আমি বারবার ভেবেছি এই বুঝি তার ফোন, কিন্তু তার ফোনই আর আসেনি। অবশেষে ম্যাডামের কল পেয়েছিলাম, সে সকালে ফোন দিতে পারত, তাহলে আমি গতকালই চলে আসতাম। কিন্তু সেদিন গড়িয়ে গিয়ে রাতে ফোন দিয়েছে। আমি তো রোবট না, তখনই চলে আসব। তখন আসার জন্য ছটফট করছিলাম, আসতে পারছিলাম না বলে আরও রাগ হচ্ছিল। বুঝিস না কেন পুচকি? জানিস দিয়া,
নির্দিষ্ট কারো মায়ায় আটকে গেলে আর বের হওয়া যায় না। উফ, তার ওই পিচ্ছি মুখে শুভ জন্মদিন শুনে সব রাগ মাটি হয়ে গেছিল। ওনার মুখ পানে তাকিয়েছিলাম আমি। যতবার আমাকে বকা দিয়েছে ততবারই গভীর ভালোবাসার উদাহরণ দেখিয়ে গিয়েছে বিহান ভাই। বিহান ভাইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি। যাওয়ার সময় আমার হাতে দিয়ে গেলেন এক প্যাকেট ডং ডং চিপস। প্রতি বছরই কাজিনদের জন্মদিনে আমরা কয়েকজন কাজিন মিলেই সেলিব্রেশন করি। 2-1 ফ্রেন্ড সার্কেল থাকে। মামি বিরিয়ানি রান্না করছে, পায়েস রান্না করেছে, কয়েক রকমের পিঠা বানিয়েছে, হাতে হাতে সাহায্য করছে বিভার ভাইয়ের আম্মু। আমরা ছাদে অনেকগুলো বেলুন দিয়ে সাজিয়ে ফেললাম। আজ বিহান ভাইয়ের দেয়া সেই শাড়ি, চুড়ি, গাজরা পরেছি। বিহান ভাইও আজ ব্লু পাঞ্জাবি পরেছেন। উফ, ওনাকে জাস্ট অসাধারণ লাগছে। ছাদে শুরু হয়েছে আমাদের কাজিনদের আড্ডা। তোহা আপু দৃষ্টি সোজা বিহান ভাইয়ের দিকে। কি জানি কত বলতে যে ক্রাশ খাচ্ছে। মনে মনে ভীষণ রাগ হচ্ছে আমার। তোহা আপু বিহান ভাইকে বলে উঠল, বিহান ভাই অবাক হয়ে বললেন, কোন নাম্বার তোমার? তোহা আপু আরো আশ্চর্য বনে গিয়ে বলল, বিহান ভাইয়ের কথায় স্পষ্ট ক্লিয়ার সে তোহা আপুর নাম্বারই সেভ রাখেনি, এমনকি সে কোনো মেয়েরই নাম্বার সেভ রাখে না। এমন সময় মেহু আপু বলে উঠল, বিহান ভাই ভ্রু কুচকে তাকিয়ে বললেন, ক্রাশ মানে ছেলেদের চোখ দিয়ে ধর্ষণ করা। ছি তোহা ছি, এই ছিল তোমার মনে? আমার বউ জানলে তো মহা সমস্যা। বিহান ভাই সব সময় এমন আধ্যাত্মিক কথাই বলে থাকেন। বিভোর ভাই বলে উঠলেন, রিয়া, আমার নাম্বার কি দিয়ে সেভ রেখেছো? বাচপন কা প্যার। রিয়া হেসে দিয়ে বলল, বচপন কা দুশ্মন। আপনি আর তিয়াস ভাই আমার ইজ্জত রাখলেন না, ক্লাসের কাউকে প্রপোজ করতে বাদ দিয়েছেন শুনি। বিহান ভাই বলে উঠলেন, রিয়া, তোমাদের ক্লাসের বাচ্চাদেরও এই বুইরা খাটাস মফিসরা প্রপোজ করে। এরা কিন্তু জীবনে দাঁত ব্রাশ করে না, সাবধান। আমার যত বিবাহিত বান্ধবী সবাইকে এরা প্রপোজ করেছে। আমি ইজ্জতের ভয় বলি না যে তারা আমার ভাই হয়। প্রেস্টিজ বলে কিছুই থাকবে না। বিহান ভাই তাহলে কি বলেন? আমাদের কথা বলি হবে কোনো নাপিত টাপিত কিছু? রিয়া হেসে দিয়ে বলল, ঠিকই বলেছেন বিহান ভাই, ব্রাশ করে না। আগের দিন বিভোর ভাইয়ের মুখের বিশ্রী গন্ধে আমি বাসে ওনার গা ভরে বমি করে দিয়েছিলাম। মেহু আপু বলল, বিহান ভাই, আমরা এতবার আসতে বললাম আসলেন না, হুট করে এলেন যে? আসতামই না। তোমাদের ভাবি রাত 12টায় ফোন দিয়ে বলল আমাকে অনেকদিন দেখে না, তার মুখের কথা কি আমি ফেলতে পারি? সে যখনই ফোন দিয়েছে বিহানের মন এখানে হাজির। তাহলে বিহান ভাই ভাবি কি নড়াইলেরই? সেটা বলা যাবে না, হতেও পারে। আচ্ছা, আপনি ভাবির কথা এত গুরুত্ব দেন, তাহলে তো আপনি ভাবিকে মারাত্মক ভালোবাসেন। আপনার শ্বশুর মনে করেন ভিলেন হয়ে দাঁড়ালো, বলল অমুক চৌধুরীর মেয়ের যোগ্য না তুমি, যেমন সিনেমায় রাজীব বলে, তখন কি করবেন? সিনেমায় শুধু চৌধুরী খান না, খানও থাকে। দিয়ার মুখের দিকে তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে বললেন, সেই জন্যই তো ডাক্তারি পড়া আমার। বলবো শ্বশুরমশাই, আপনার মেয়ের অবস্থা ভালো না, আইসিইউতে আছে, আপনার জামাইকে ছাড়া বাঁচবে না, আমার হাতে তুলে দিন। ওনার কথা শুনে আমি বাকরুদ্ধ হলাম। এই মানুষটার মাথায় এত সুন্দর সুন্দর আইডিয়া কিভাবে আসে? আজ বিহান ভাই আর আমার মাঝে কোনো দূরত্ব নেই, মনে হচ্ছে মনের খুব কাছাকাছি চলে এসেছি আমরা। ছাদে সবার আড্ডার মাঝে বারবার চোখাচোখি হচ্ছে আমাদের। কাজিনরা সবাই মিলে অনেক আনন্দ করছিলাম আমরা। কিছুক্ষণ পরেই কেক কাটবো আমরা। নিচ থেকে বিভোর ভাইয়ের আম্মু ডাকলেন, কারা যেন এসছে বাড়িতে। বিহান ভাই আর আমি দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ালাম। হঠাৎ বাড়ির ভেতরে অচেনা কিছু মানুষের প্রবেশ হলো। 2টা মেয়ে আর 2টা ছেলে। তাদের মাঝে একটা মেয়েকে দেখে ভরকে গেল দিয়া। খুব অবাক লাগলো দিয়ার কাছে। রমিম ভাইয়া বললেন, বিহান, প্রিয়সী এসেছে তোকে সারপ্রাইজ দিতে। বিহান ভাই অবাক হয়ে ভ্রুকুচকে তাকিয়ে পড়লেন দিয়ার দিকে। দিয়ার হাসি খুশি মুখটা সাথে সাথে মলিন হয়ে গেল। দিয়ার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে একরাশ মলিনতা ভর করেছে। এই তাহলে সেই প্রেয়সী যার চিন্তা এতদিন কুরে কুরে দিয়াকে খেয়েছে। এই তাহলে সেই মেয়ে যে দিয়াকে ফুলের দোকানে এতগুলো বাজে কথা শুনিয়েছিল। বিহান ভাইয়ের দৃষ্টি স্থির দিয়ার দিকেই ছিল। দিয়ার চোখে পানি ছলছল করছে। বিহান ভাই দিয়ার মুখ দেখেই বুঝতে পারলেন দিয়ার মন খারাপ হয়ে গেছে।
প্রেয়সী নামের মেয়েটি এসেই বিহান ভাইকে জড়িয়ে ধরতে গেল শুভ জন্মদিন বলে। বিহান ভাই বিরক্ত হয়ে বললেন, স্টপ ইট প্রেয়সী, এটা কি হচ্ছে? এটা কি বেডরুম? তোর হাজবেন্ডকে পেয়েছিস আনমনে জড়িয়ে ধরছিস? এটা আমার বাড়ি, এখানে আমার আব্বু আম্মু ভাই বোন সবাই আছে। এখানে কালচার এমন না। এখানের মেয়েরা ছেলেদের কাছাকাছি গেলেই নিজে থেকে দূরত্ব বজায় রাখে, কারণ তারা মনে করে একটা ছেলের সংস্পর্শে গেলে তাদের সম্মান নষ্ট হবে। প্রেয়সী ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বিহান, গ্রামে এসে কেমন একটা হয়ে যাচ্ছিস। একটা মেডিকেলের স্টুডেন্টদের মুখে এমন স্টুপিড কথা মানায় না। হঠাৎ বিহান ভাইয়ের মুডের যে কি হলো, একরাশ বিরক্তি দেখা যাচ্ছে ওনার মধ্যে, তবুও অনিচ্ছাকৃত হাসি। আমি হেসে দিয়ে বললাম, না 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 আপু, আপনি জড়িয়ে ধরুন। জড়িয়ে না ধরলে উইশ করাটা সম্পূর্ণ হবে না। প্রেয়সী দিয়াকে বলল, তুমি না দিয়া, সেই ফুলের দোকানের মেয়ে? দিয়া বলল, যাক, ভোলেননি তাহলে। প্রেয়সী আপুর সাথে আরেকটা আপু এসেছে, সেই আপুটার নাম অবনী। অবনী আপু বললেন, এই কি সেই বিহান? বিহান ভাই কথা ঘুরিয়ে বললেন, আচ্ছা তোরা আসবি, আমাকে জাস্ট বলবি তো। আর বুঝলাম না হঠাৎ কি মনে করে। আমি তো জাস্ট এলাম ঢাকা থেকে, তোরা আসবি আমাকে জানাবি না? বিহান ভাইয়ের দুজন বন্ধু বলল, ভেবেছিলাম ঢাকায় সেলিব্রেশন করব, কিন্তু তুই তো চলে এলি। তোর জন্মদিন বলে কথা, আমরা কি সেলিব্রেশন করতে পারি না ভাই? আর প্রথমবার তোদের বাড়িতে এলাম, একটু খাতির যত্ন কর। এমন সময় দিয়ার দুই মামি এগিয়ে এলেন। বিহান ভাই পরিচয় করিয়ে দিলেন, আম্মু আমার ফ্রেন্ডরা। দিয়ার দুই মামি স্বভাব সুলভ হাসি দিয়ে বললেন, তোমরা এসেছো, আমরা খুব খুশি হয়েছি। তোমাদের যখন মন চাইবে তোমরা আসবে। প্রেয়সী আপু বিহান ভাইয়ের আম্মুকে সালাম করে বললেন, আপনি চাইলে আজীবন থাকবো আন্টি। মামি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা মা, থেকো। আর সালাম করছে কেন? পায়ে হাত দিয়ে আজকাল সালাম করে না, কেউ দেখিনি তেমন। প্রেয়সী আপু এমনভাবে সালাম করলেন যেন উনি এ বাড়ির বউ, তাই শাশুড়িকে সালাম করলেন। ওপর থেকে বিভোর ভাই সবাই নেমে এলো। মামি সবাইকে নাস্তা খেতে দিলেন। দিয়া হাতে হাতে এগিয়ে দিচ্ছে। প্রেয়সী আপু বলে উঠলেন, দিয়া, তুমি না এই বাসার আত্মীয়, তাহলে তুমি কাজ করছো কেন? তুমিও বসো, নাস্তা করো। বিহান ভাই বলে উঠলেন, ও এ বাড়ির আত্মীয় না, বউ, এই জন্য আত্মীয়দের আপ্যায়ন করছে। দিয়া প্রেয়সী আপুকে বললেন, এটা আমার নিজেরই বাড়ি আপু, আগে কখনো আসেননি তো তাই জানেন না। বিভোর ভাইদের সাথে বিহান ভাইদের বন্ধুদের পরিচয় হলো। যাক, জমিয়াই আড্ডা দিচ্ছে আবার। আমার মনের মাঝে অদ্ভুতভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রেয়সীর বিহান ভাইকে নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখে আমার খুবই রাগ হচ্ছে। প্রেয়সী আপু, আপনি যা করছেন, বিহানের গার্লফ্রেন্ড দেখলে কিন্তু বিহানের ব্রেকিং নিউজ আছে কপালে, শিওর। এদিকে বিহানের চোখে মুখে কি মারাত্মক বিরক্তি, সেটা বলে প্রকাশের মতো নয়। ঢাকা থেকে আসা বিহান ভাইয়ের আরেকজন বন্ধু বলে উঠল, কিসের ব্রেকিং নিউজ? বিহানের কোনো গফই নেই। ও সারা জীবন বলে ওর এক পিচ্চি আছে, ওর এক পিচ্চি আছে, সারাদিন তার নাম গুনগানি করে, কিন্তু কখনো রিলেশনে যায়নি। এই জন্য বিহানের গফ হিসাবে আমরা প্রেয়সীকেই সিলেক্ট করেছি। আর বিহন যে মেয়েটির কথা বলে সেটা মেবি রূপকথার কেউ। বিহান ভাই বিরক্ত হয়ে বললেন, চেঞ্জ দ্য টপিকস প্লিজ, বিষয়টা নিতে পারছি না। আর প্রেয়সী, তোকে কতবার বলবো এগুলো বাদ দে, আমার খুব বিরক্ত লাগে এগুলা। আর তুই যা করছিস আমাকে নিয়ে, আমার আম্মু কাকিমণি মামা ব্যাপারটা কোন চোখে দেখবেন? এখানে আমার একটা সম্মান আছে, দয়া করে এগুলা থেকে বিরত থাক প্লিজ। আর হ্যাঁ, আমার গপ আছে, এটা সত্য, সে সত্যি আছে। আর আমি তাকে ভীষণ ভালোবাসি, তাই আমি তাকে কারোর সামনে প্রেজেন্ট করি না, নিজেকেও তার সামনে প্রেজেন্ট করি না। ঢাকা থেকে আসা বিহান ভাইয়ের এক বন্ধু বলল, বিহান, তোর হাইট আর প্রেয়সীর হাইট একই রকম, দুজনই মেডিকেলের স্টুডেন্ট। প্রেয়সী দেখতে অনেক সুন্দর, তোদের যা মানায় না। আর তুই যে মেয়ের কথা বলে, সিরিয়াসলি বলছি, তোর সাথে যায় না তাকে। এই দিয়া, তুমি বলো, প্রেয়সীর সাথে মানায় না ভালো বিহানের? আমি অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম, মেহু, তোহা, তিয়াস, বিভোর ভাইয়া সবাই বলল, বিহান ভাই ইনি তাহলে আপনার তিনি। বলেই সবাই প্রেয়সী আপুকে ভাবি ভাবি বলে ডাকা শুরু করলেন। বিহান ভাই বললেন, হাইট, গায়ের রং, যোগ্যতা, প্রফেশন, টাকা, স্কিন কালার, এগুলো দিয়ে কখনো মেড ফর ইচ আদার হওয়া যায় না। তখনই হওয়া যায় যখন এগুলোর ঊর্ধ্বে গিয়ে দুজন দুজনকে বুঝতে পারে।
দুজনের না বলা কথা অনুভব করতে পারে, দুজন দুজনকে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকে। বিহান ভাইয়ের কথা শুনে ওনার বন্ধুদের মুখ কালো হয়ে গেল। আমি ওখান থেকে উঠে নিচে চলে গেলাম মামির কাছে। মামির সাথে খাবার গোছাতে সাহায্য করছি। এমন সময়ে অবনী নামের মেয়েটি মামির কাছে এসে বললেন, আন্টি, বিহানকে কেমন মেয়ে দেখে বিয়ে দিবেন? মামি হেসে দিয়ে বলল, বিহানের যেমন পছন্দ তেমন মেয়ে দেখে বিয়ে দিব। অবনী আপু বলল, আন্টি, বিহান কিন্তু প্রিয়সীর সাথে একটা রিলেশনে আছে, হয়তো লজ্জায় বলতে পারে না। আপনি না হয় বিহানের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করুন। মামি কাজের দিকেই মন দিয়ে বললেন, আমার ছেলের লেখাপড়া আগে শেষ হোক, তারপর বিয়ে। তার আগে বিয়ে করলে আমি সেটা মেনে নিব না। তাছাড়া আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আমি, কখনো আমাকে এমন কিছু বলেনি। যদি আমার ছেলে এমন কিছু বলে তখন না হয় ভাবা যাবে। মামির থেকে খুব একটা পাত্তা না পেয়ে অবনী আপু আবার চলে গেল। এখন কেক কাটার মুহূর্ত। ভেবেছিলাম আজ আমার বানানো কেক দিয়ে বিহান ভাইয়ের জন্মদিন পালন করব আর ওনাকে মনের কথা জানাবো। ছাদটা যে এত সুন্দর করে সাজালাম উপভোগ করছে এসে অন্য কেউ। বিহান ভাই তার বন্ধুদের আনা কেক কাটতে ব্যস্ত হয়ে পড়লেন। নিজের বেস্ট ফ্রেন্ডরা বাড়ি বয়ে এসছে, তাদের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না। বিহান ভাইয়ের জায়গা থেকে উনি ঠিকই আছেন। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি, মনের মাঝে ভীষণ অশান্তি হচ্ছে, চাইলেই কান্না করতে পারছি না। এমন সময়ে অবনী আর আরেকটা ছেলে আমার কাছে এসে বলল, শুনেছি তুমি নাকি বেশিরভাগ এখানেই থাকো, নিজেদের বাড়ি ছেড়ে মামা বাড়ি এসে থাকো কেন এত? তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে প্রিয়সীর জন্য তোমার মুড অফ। কিছু মনে না করো, প্রিয়সীর হাইট, গায়ের রং, শিক্ষাগত যোগ্যতা কোনোটাই তুমি ওর পায়ের ধুলোর সমানও না। বিহান তোমাকে নিয়ে মজা করবে, ফান করবে, কারণ তুমি ছোটদের সাথে মজা করতে সবারই ভালো লাগে, কিন্তু কেউ তাকে বিয়ে করতে চায় না। বিয়ের জন্য ম্যাচুরিটি সম্পূর্ণ একটা মেয়ে লাগে। বিহানের একটু টান আছে তোমার প্রতি, তবে তুমি এটা সিরিয়াসলি নিও না। তাকিয়ে দেখো ওদের দিকে, আশা করি বুঝবে কি বলতে চাইছি। বিহানের পাশে প্রিয়সীকে যেমন মানায় কোনো দিকেই তোমাকে মানাবে না। তোমাদের বয়সটাও কিন্তু এক নয়। জীবনে এত বড় অপমান কেউ কখনো করেনি। আমার হাইট, যোগ্যতা, গায়ের রং নিয়ে এত বাজেভাবে কেউ বলবে আমি সেটা ভাবতেও পারিনি। রেগে গিয়ে বললাম, আপনাদের বিহানকে নিয়ে আমার মাথা ব্যথা নেই, যা বলার গিয়ে বিহানকে বলুন। সুন্দরী বান্ধবী আর সুন্দরী বন্ধুকে আসলেই ভালো মানায়, কিন্তু বিলিভ মি, আই ডোন্ট কেয়ার। বিহান ভাইয়ের সাথে এত ভালো মানায় যখন আপনাদের চিন্তা কিসের? তাকিয়ে দেখি প্রেয়সী বিহান ভাইয়ের গালে কেক মাখিয়ে দিচ্ছে। দেখে নিজের ভেতর আরো ঘৃণা লাগছে, রাগ লাগছে, কান্না পাচ্ছে। এরই মাঝে বিহান ভাই বারবার আমাকে মেসেজ করছে, একটু নিচে চলে আয় প্লিজ, একটু নিচে চল প্লিজ। আমার সাথে কথা বলছিস না কেন দিয়া? এত ইগনোর করছিস কেন? বিহান ভাইয়ের ভিড়ের মাঝে বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি এড়িয়ে গিয়েছি। হঠাৎ বিহান ভাই ভীষণ রেগে গিয়ে বললেন, প্রেয়সী, তোকে আমি অ্যালাউ করেছি তার মানে এটা না তুই যা তা করবি। এগুলো কি ভালোভাবে জানিস এগুলো জাস্ট অসহ্য লাগে আমার। আশা করি এতদিনে জেনে গেছিস আমি কেমন। বিহান ভাই মুখের কেকটা মুছে আমার কাছে এগিয়ে এলেন, আমার গালে এক টুকরো কেক দিলেন। আমি কেক মুখ থেকে বের করে ছাদের নিচে ফেলে দিয়ে জোরে বলে উঠলাম, এগুলো আমার একদমই পছন্দ না, একদমই পছন্দ নয় বিহান ভাই। আপনার কাছে কি আমি কেক খেতে চেয়েছি? ওরা বন্ধুদের সামনে যেন উনি অবাক হয়ে গেলেন। বলি ওখান থেকে চলে আসলাম বাড়িতে। কাউকে ভীষণ ভালোবেসে ফেলার পরে নিজের মন বোধ হয় আর নিজের কন্ট্রোলে থাকে না। নিজের অনিচ্ছায় মন অন্য কারো দখলে চলে যায়। মন একবার কারো দিকে ঘুরে গেলে তাকে আর ফেরানো যায় না। এই কিশোরী মনটা যে বিহান ভাই কেটে নিয়েছে, শুধুই কি যাতনা দেওয়ার জন্য? কত স্বপ্ন নিয়েছিলাম আজ আমার বানানো কেকটা দিয়ে ওনার জন্মদিন পালন করব, কিন্তু চাইলেই কি আর মানুষ তা পায়? মানুষ ভাবে এক, হয় আর এক। প্রেয়সী রানা কেকই পালিত হয়ে গেল বিহান ভাইয়ের জন্মদিন। জীবনে সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কারোর করা ভীষণ অপমান সহ্য করতে পারি না। প্রেয়সী আমার থেকে বেটার, ভালো কথা। আমি তো কম্পেয়ার করতে যাইনি তার সাথে নিজেকে। আর কোনোদিন ওই নিষ্ঠুর বেঈমান বিহান নামক মানুষটার কথা ভাববো না।
কেন ভাববো আমি? কি হই আমি ওনার? কিছুই তো না। হয়তো কষ্ট ছাড়া কি পেলাম আমি? রাত 8টার দিকে বাড়িতে প্রবেশ করলো দিয়া। মুখে কোনো কথা নেই। আম্মু দিয়াকে দেখে বলল, কে রে দিয়া, এত সকালে চলে এলি যে? তোদের না আজ থেকে আসার কথা ছিল? আম্মুর কথার কোনো উত্তর দিলাম না আমি, কারণ আম্মুর কোনো কথা আমার কানে বাজছিল না। আমার মন, ধ্যান, চিন্তা সবটাই ছিল ও বাড়িতে ঘটে যাওয়া ঘটনার উপর। আম্মু এবার সন্দিহান ভাবে বলল, কে রে, রিয়া কোথায়? আর কাউকে দেখছি না যে। তুই কি একা এসছিস দিয়া? হ্যাঁ আম্মু, আমি একাই এসছি। কি বললি? তুই একাই এসছিস? এত রাতে তুই অত দূর থেকে একা চলে আসলি? শহরে মদখোর গাঁজাখোরের অভাব নেই। যদি কেউ কিছু বলতো? আমি এখন ছোট নেই আম্মু, এতটুকু রাস্তা আমি একাই আসতে পারি। খুব সাহস বেড়েছে তাই না তোর? নিজের খামখেয়ালি মতন চলাফেরা শিখে গিয়েছিস। দিন দিন এত অসভ্য হচ্ছিস তুই। তোর বাবা আসুক, তুই কোন সাহসে একা একা এসছিস সেটার কৈফিয়ত দিতে হবে। কেন, শুভকে বললে কি হতো? বেয়াদব মেয়ে কোথাকার। ভাবতেই আমার কেমন লাগছে, একা চলে এসেছিস। প্লিজ আম্মু, এবার একটু থামো। সব সময় এত শাসন আমার ভালো লাগে না। তাছাড়া তোমার মেয়ে এতটা রূপসী নয় যে কোনো ছেলে নজর দেবে। তোমার মেয়ের হাইট এতটা মারাত্মক ভালো না যে ছেলেরা দেখে পাগল হয়ে যাবে। কতটা কুৎসিত মেয়ের জন্ম দিয়েছো তুমি জানো না? জানোই তো কেমন বাজে চেহারার তোমার মেয়ে। জেনে বুঝে এগুলো আজকবি কথা কেন বলো? আম্মু আমার রিয়েক্ট দেখে অবাক হয়ে গেল, কারণ আগে কখনো আম্মুর সাথে এমন ব্যবহার আমি করিনি। খুব গতির সাথে নিজের রুমে গিয়ে দরজা খুব জোরে লাগিয়ে দিলাম আমি। ফ্লোরে বসে বিছানায় মাথা দিয়ে শুয়ে রইলাম আমি। চোখ দিয়ে অনবরত ঝরে যাচ্ছে চোখের পানি। কিছুক্ষণ পরে মামি ফোন দিলেন আম্মুর কাছে। মামি আম্মুকে প্রশ্ন করলেন, দিয়া কি বাড়িতে গিয়েছে? বাড়িতে এসেছে ভাবি, কিন্তু তোমরা তো জানোই দিয়া ছেলে মানুষ, একটু দেখে শুনে রাখবে না? এতগুলো মানুষ থাকতে এত রাতে একা বাড়িতে চলে এসেছে। ভাবি, এই মেয়ে কবেও একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। মামি ফোনটা কেটে দিয়ে বিহান ভাইকে ডাকলেন। অলরেডি দিয়াকে অনেক খোঁজাখুঁজি চলছিল। বাড়ির কোথাও না পেয়েই আম্মুর কাছে ফোনটা দেয়া মামির। আমার ফোনে অসংখ্যবার বিহান ভাইয়ের ফোন। অনবরত মেসেজ করেই যাচ্ছেন, কিন্তু আমি কোনো উত্তর দিলাম না। নাম্বার সহ ব্লক করে দিলাম। রাত 11টা বাজে কি মনে করে ফোনের দিকে তাকালাম, দেখি বিভোর ভাইয়ের ফোন। অনেকবার মেসেজ করেছে বিভোর ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা আছে নাকি, ছাদে যাওয়ার জন্য অনুরোধ করলো। বিভোর ভাইয়ের অনুরোধ আমি ফেলতে পারলাম না। বিভোর ভাই রিকোয়েস্ট করলেন কেউ যেন না জানে যে আমি ছাদে এসেছি। বিভোর ভাই কেন আমাকে এইভাবে অনুরোধ করছেন জানি না। আস্তে করে ছাদের দিকে গেলাম। ছাদে গিয়ে দেখি কেউ নেই। কিছুক্ষণ পরে দেখি মই বেয়ে কেউ একজন উঠে আসছে। বিহান ভাইকে দেখে আমি অবাক হয়ে গেলাম। উনি এখানে এখন? ওনার বাড়িতে না ওনার প্রিয়জন এসছে। তাছাড়া এখানে তো বিভোর ভাইয়ের আসার কথা, উনি কেন? ওনাকে দেখে আমি পেছন দিকে ঘুরে রওনা হতেই হাত ধরে টান দিলেন। প্রচন্ড রাগে আমার শরীর জ্বলছে। তার মানে বিভোর ভাইয়ের ফোন থেকেই উনি মেসেজ দিচ্ছিলেন। হাত খুব জোরে ঝাড়ি দিয়ে বললাম, ছাড়ুন বলছি। উনি হাতটা ধরে রেখে বললেন, এত রাগ? রাগের কি আছে, ছাড়ুন আমার হাত। আমার একটু পছন্দ হচ্ছে না ব্যাপারটা যে আপনি আমার হাত ধরে রেখেছেন। কেন পিচ্ছি, কি করেছি আমি? কিছুই করেননি। আমার ঘৃণা লাগছে জাস্ট আপনার স্পর্শ। মিথ্যেবাদী, মিথ্যুক মানুষ। এত ঘৃণা করিস আমায়? আমার পিচ্ছি কখন এমন হয়ে গেল? আমি একটু পিচ্ছি না বিহান ভাই। আর আপনার করছেন কেন? আমি কি আপনার সম্পত্তি নাকি? দিয়া মানেই বিহানের আকাশে রংধনু পিচ্ছি। এত রাগ কি নিয়ে হয়েছে বল প্লিজ। আমার কেন রাগ হবে? কোন অধিকারে রাগ হবে? আপনি আমার মামাতো ভাই, আমি আপনার ফুফাতো বোন। এর বেশি তো কিছুই না। এতে রাগের কি আছে? আমি কখনোই তোকে বোন বলে ভাবি না দিয়া। তুই মানেই আমার আকাশের রংধনু। তুই ছাড়া বিহানের আকাশে চাঁদ ওঠে না, এটা বুঝিস না? আমি আপনার কি ক্ষতি করেছি বিহান ভাই? কেন বারবার আমাকে ভাঙতে আসেন আর করতে আসেন? দয়া করে আমাকে মুক্তি দিন প্লিজ। ক্ষতি তো তুই আমার করেছিস পিচ্ছি। আম্মুর এই জেদি ছেলেটাকে উইক করে ফেলেছিস। এই যে তোর রাগকে আমি ভয় পাচ্ছি। তোর রাগ হলে আমার ভিতরে কষ্ট বাড়ছে। এটা কি কম বড় ক্ষতি? আপনি এখান থেকে আপনার সুন্দরী বান্ধবীর কাছে যান, যে দেখতে সুন্দর, হাইট ভালো, ডক্টর। সেখানে গিয়ে এগুলো বলেন বিহান ভাই। সে কোটিপতির মেয়ে, আপনার জন্য দামি গিফট আনতে পারে।
আমার মতো অযোগ্য কালো শর্ট গরিব মেয়ে না। বুঝেছি, রাগে মাথা ঠিক নেই। এতটুকু মাথায় এত রাগ থাকে বাব্বা? আচ্ছা, রাগটা পরে দেখাস প্লিজ। এত কষ্ট করে বানানো কেকটা কাটবি না? আমি রাগী দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। ফ্রিজ খুলেছিলাম পানি বের করতে, হঠাৎ কেকটা চোখে পড়লো। দেখে বুঝেছিলাম এটা পিচ্চি বানিয়েছে তার রাক্ষস ভাইয়ের জন্য। তাকে কোথাও খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম। আম্মু আচ্ছা বকুনি দিল, ভাবলো তার ছেলেই তার বৌমাকে কিছু বলেছে। আচ্ছা পুচকি, এই যে রাগ দিকে চলে এলেন আপনি কি জানেন আপনার একটা ফোন কলে পাগলের মতো ছুটে এসেছিলাম আমি। সে আপনি আমাকে ইগনোর করলে এই জন্মদিনের মানেই হয় না। এগুলো নিয়ে মাতামাতি ভালো লাগে না, কিন্তু তার ফোন কলেই তো ছুটে আসে আমার। কেকটা বিহান ভাইয়ের হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে দিলাম আমি। কোনো কেক কাটবো না আমি। বিহান ভাইয়ের মুখটা মলিন হয়ে গেল। ওনাকে দিয়া বলল, 1 মিনিট দাঁড়ান। বলেই ওনার দেয়া গিফটগুলো 1 মিনিটের মাঝে রুম থেকে সব নিয়ে ওনার মুখের উপর ছুঁড়ে ফেলে দিলাম। আজ আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম আপনাকে নিয়ে। আমি জানি আপনি বকুনি দিতেন, তাও আমি রেডি ছিলাম। আপনাকে নিয়ে মনের মাঝে তৈরি হওয়া ফিলিংসগুলো একটু একটু করে দানা বাঁধছিল আমার মনে। আপনাকে আমি ভালোবেসেছিলাম বিহান ভাই, ভীষণ ভালোবেসেছিলাম। কিন্তু আপনি আবার কিশোরী মন নিয়ে খেলা করেছেন। নিজের প্রেমিকা থাকতেও আমার সাথে প্রেমিকা সুলভ আচরণ করেছেন। আপনার বন্ধুরা আমাকে যে অপমান করেছে আমি কোনোদিন সেটা ভুলবো না। আজ থেকে আপনাকে আমি চিনি না, চলে যান এখান থেকে। সেদিন রাগে অভিমানে আমার মাথা ঠিক ছিল না। বিহান ভাইয়ের মুখটা ছিল ভীষণ মলিন। ছাদ থেকে চলে এসে ওনাকে ব্লক করে দিলাম সব জায়গা থেকে। প্রায় 15 দিন কেটে গেছে, আর কোনো যোগাযোগ নেই কারোর সাথে কারোর। বিহান ভাইয়ের একবারের জন্যও দিয়ার খোঁজ নেননি বা কারোর সাথে যোগাযোগ করেননি। দিয়াও নিজের মতো করে রইল। বিহান ভাইকে বোধহয় প্রথমবার কেউ এত অপমান করছে। যা ইচ্ছা ভাবুক, দিয়ার তাতে কিছুই আসে যায় না। হঠাৎ দেখি ফোনে 10টার মতো মিসড কল। নাম্বারটা সম্পূর্ণ অচেনা, আগে কখনো দেখিনি। কারোর দরকারি কল ভেবে কল ব্যাক করলাম। ফোনটা কেটে দিয়ে কল ব্যাক করলো। ফোনের ওপাশ থেকে অচেনা একটা ছেলের কণ্ঠ আমার নাম ধরে ডাক দিল, দিয়া। কিছুটা আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, তুমি দিয়া রাইট? জি আমি দিয়া। তোমার সাথে আমার একটা ইমার্জেন্সি কথা ছিল। আপনাকে তো চিনলাম না ভাইয়া। আমি বিহানের ফ্রেন্ড, সেদিন তোমাকে দেখেছিলাম বিহানের জন্মদিনে। আম সরি দিয়া, তোমার সাথে যেটা হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে। আমি আসলে জানতামই না অবনী আর নেহাল তোমার সাথে এতটা বাজে ব্যবহার করেছে। আমি পরে জানতে পেরেছি ওরা তোমাকে কি কি বলেছে। প্লিজ ভাইয়া, এগুলো শুনতে ভালো লাগছে না, ফোনটা রাখছি। বিহান আর ডাক্তারি পড়বে না দিয়া? কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল আমার। বিহান ভাই আর পড়বে না মানে? কৌতূহল নিয়ে জানতে চাইলাম, কেন ভাইয়া, কি হয়েছে? জানোই তো বিহান যা বলে তাই করে, একরোখা জেদি ছেলে। ওর সিদ্ধান্ত কেউ পাল্টাতে পারে না, একমাত্র তুমি পারবে আমি জানি। আজ থেকে প্রায় 10 দিন আগে ভার্সিটির মধ্যে অবনী আর নেহাল তোমাকে কি বলেছিল ওটা নিয়ে ফ্রেন্ডরা হাসাহাসি করছিল। বিহানের মনোযোগ দিয়ে শুনছিল অবনী প্রেয়সী নেহালের কথা। বিহান গম্ভীর হয়ে গিয়েছিল। আমি মেডিকেল কলেজে বিহানের বেস্ট ফ্রেন্ড, তাই আমি পুরোটা জানি। অনেক মানুষের মাঝে প্রেয়সী বিহানকে প্রপোজ করেছিল। বিহান প্রেয়সীর 2 গালে 2টা থাপ্পড় মেরেছে প্রচণ্ড রাগ নিয়ে এবং বলেছে, এতদিন আমাকে বিরক্ত করিস, আমি কিছুই বলিনি, কিন্তু দিয়াকে হার্ট করার অধিকার আর সাহস কিভাবে পেয়েছিস? নেক্সট টাইম দিয়ার আশেপাশে গেলে অনেক খারাপ হবে সিচুয়েশন। এছাড়া বিহান আরও অনেক রিয়াক্ট করেছিল। আমাদের মেডিকেল কলেজে সবার ক্রাশ ছিল বিহান। এখন সবার মুখে একটাই কথা, কে এই দিয়া যার জন্য বিহান এতটা সিরিয়াস। তুমি বিহানের সাথে কথা বলো না, এ কারণেই বিহান আর লেখাপড়া করবে না। প্রচণ্ড জ্বর নিয়ে সকালে বাড়িতে গিয়েছে। প্লিজ দিয়া, বিহানকে বোঝাও, রিকোয়েস্ট ইউ দিয়া। ফোনটা কেটে দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম। মানুষটা কঠিন, কিন্তু ভেতরে ভেতরে কত যন্ত্রণা বয়ে নিয়ে বেরিয়েছে। হঠাৎ দেখি মামির ফোন। ফোনটা রিসিভ করতেই বলল, দিয়া একটু আসবি মা, বিহান অনেক অসুস্থ, তাছাড়া ও নাকি আর লেখাপড়া করবে না। এক ছুটে যা পড়া ছিল তাই পড়েই চলে গেলাম মামাদের বাড়ি। মামির কোলে মাথা দিয়ে প্রচন্ড জোরে জ্ঞানে নাকি অজ্ঞানে বলছেন জানি না, আই নিড দিয়া আম্মু, আমি আর পারছি না আম্মু, দিয়া কিনে দাও আম্মু প্লিজ আম্মু, দিয়া ছাড়া পৃথিবীর কিছুই ভালো লাগে না আমার। দরজায় দাঁড়িয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম আমি। প্রিন্সেস ডায়নার একটা উক্তি এতদিন ধরে মনের মাঝে পুষে রেখেছিলাম, আমি যাকে ভালোবাসি সে আমি বাদে বিশ্বের সবাইকে ভালোবাসে। মনটা খারাপ হয়েছে, ভেঙে পড়েছি, কেঁদেছি,
ওই কঠিন মানুষটার জন্য। এতদিন যাকে হৃদয়হীন ভেবেছি সেই মানুষটাও কাঁদতে জানি এতটা আবেগপ্রবণ ভাবে, সেটা আগে জানা ছিল না। দরজা ধরে দাঁড়িয়ে রইলাম। আমি এক পলকে তাকিয়ে রইলাম ওই প্রিয় মুখটার দিকে। দিন শেষে একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, আমি যাকে ভালোবাসা যায় দিন শেষে তাকে ক্ষমা করতে বাধ্য হয় হৃদয়। তার মলিন মুখ দেখলে কোনো রাগ অভিমান পুষে রাখা যায় না। হঠাৎ করে মামির খেয়াল হলো, আমি দরজায় দাঁড়িয়ে আছি। মামি আমাকে বললেন, দিয়া এসেছিস? মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ মামি এসছি। বিহান ভাইয়ের কি হয়েছে? মামি মন খারাপ করে বললেন, আমি আর পারছি না দিয়া, ছেলেকে সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। মানুষ এই জন্যই বলে এক ছেলে ভালো নয়। দেখ, জিদ ধরলে সেই জিদ আর কমে না, যেটা বলে সেটা ধরেই রাখবে। এই সময় কিভাবে জ্বরটা বাঁধালো বলতো? আমার অনেক স্বপ্ন দিয়া বিহানকে নিয়ে, কিন্তু ও আর লেখাপড়াই করবে না, ডাক্তারের কাছেও যাবে না, খাবারও খাবে না। এভাবে থাকলে কি ও বাঁচবে? আল্লাহ কি দুনিয়ার সব জিদ আমার ছেলেটার মাঝে দিয়েছেন? একবার যেটা না বলে পৃথিবী সব বিসর্জন দিল, সেটা আর হ্যাঁ হবে না। জানিস, আমার ছেলেটা রাগী হলো অতটা খারাপ না, ওকে একটু বুঝে নিতে পারলে অতটাও খারাপ না, শুধু একটু বুঝলেই হয়। আমি বুঝতে পারছিলাম মামি আমাকে ডিরেক্টলি কিছু বলতে পারছেন না। মামি যেটা বোঝাতে চেয়েছেন সেটা আমি বুঝেছি ভালোভাবেই। মামিকে বললাম, আমি দেখছি মামি, কিন্তু তোমার ছেলে কি আমার কথা শুনবে? 2-4টা থাপ্পড় লাগিয়ে দেবে আমাকে। মামি বললেন, কিছুই বলবে না দিয়া, আমার ছেলে আমি তো চিনি মনের গতি। ধীরে ধীরে ওনার কাছে গেলাম, মাথার কাছে গিয়ে বসলাম। কপালে হাত রাখতেই আমার হাত শিউরে উঠল। এতটা তাপ বিহান ভাইয়ের শরীরে, জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। এতটা তাপ উনি কিভাবে সহ্য করছেন? মামিকে বললাম, মামি ডক্টর দেখাতে হবে, এতটা জ্বর। তুই বিহানকে চিনিস না, ডাক্তারের কাছে কিছুতেই যাবে না। আমি কিভাবে ডাক্তার দেখাবো বলতো? মামিকে বললাম, তুমি তাহলে ডক্টরকে বলে ঔষধ নিয়ে এসো, আমি জলপট্টি দিতে থাকি, দেখি ঔষধ খাওয়ানো যায় কিনা, চেষ্টা করে দেখি। মামি ঔষধ আনতে বেরিয়ে গেলেন আর বলে গেলেন, দিয়া তেমন অসুবিধা মনে হলে আমাকে ফোন দিস। মাথা নেড়ে বললাম, ঠিক আছে মামি। আমি মাথায় পানি দিয়ে দিচ্ছি। পানি দিতে দিতে মাথার পেছন দিয়ে বালিশ সহ ওনার শার্ট ভিজে গেল। আলনা থেকে টাওয়ালটা এনে ওনার মাথাটা আলতোভাবে মুছিয়ে দিতে লাগলাম। মানুষটা চোখ বন্ধ করে পড়ে আছে। শার্টের বোতামগুলো খুলছিলাম একটা একটা করে, শার্টটাও চেঞ্জ করে দিতে হবে। শার্ট খোলার সময় ওনার উন্মুক্ত ফর্সা বুকের দিকে তাকিয়ে রইলাম। ওনার বুকের বাঁ পাশে যেখানে হৃদয় নামক বস্তুটা আছে সেখানে নিজের হাত রাখলাম আর অনুভব করার চেষ্টা করলাম কতটা কষ্ট জমে আছে ওখানে। হঠাৎ বিহান ভাই আমার হাত ওনার বুকের সাথে চেপে ধরে প্রলাপ করতে শুরু করলেন। আমার প্রতি কখনো কারো মায়া জন্মায়নি, শুধু আমার প্রেমে পড়েছিল। কেউ কখনো আমাকে সত্যিকারের ভালোবাসিনি। আমাদের মাঝে শুধুই প্রেম হয়েছিল, না হলে কেউ কাউকে এতটা ঘৃণা করতে পারে? তাকে হৃদয় নিংড়ে ভালোবেসেছিলাম, সে কেন বোঝে নিতে পারলো না আমাকে? সে কি এতটাই পিচ্ছি, মনের কথা বোঝে না? তার অবহেলা আমার ভেতরে বিন্দু বিন্দু অসুখের জন্ম দিয়েছে। আমার ভেতরে তাকে দেখার অসুখ ক্রমশ বেড়েছে। এই অসুখে আমি উত্তপ্ত হয়ে বিনাশ হয়ে যেতে চাই। তাকে না পাওয়ার অসুখ আমার কখনোই সারবে না। পিচ্চিকে বিরক্ত করার অসুখ আমার ভেতরে বড্ড যন্ত্রণা দিচ্ছে। আমার সারা জীবনের রাগ, জিদ পিচ্চির একটা অবহেলায় দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে গিয়েছে। এই পিচ্চি, ভালোবাসিস না আমায়, তাই না? এই পিচ্চি, আই নিড ইউ। প্রচন্ড জ্বরে বিহান ভাইয়ের আবেগপ্রবণ কথাগুলো ভীষণ কষ্ট দিচ্ছিল আমাকে। আমার অজান্তেই আমার চোখের দুফোঁটা পানি ওনার কপালে গিয়ে পড়ল। উনি চোখ মেলে তাকালেন, তাকিয়ে রইলেন আমার দিকে পলকহীনভাবে। জ্বরের তাপটা কমেছে ওনার বেশ খানিক। এতক্ষণে ওনার বলা কথাগুলো মনের মাঝে চিনচিন ব্যথা দিচ্ছিল আমাকে। ওনাকে এমন বাদশামো করতে দেখে নিজেকে সামলাতে পারলাম না। ওনার কপালে ঠোঁট ছুঁয়ে দিলাম আমি। এই প্রথমবার ওনাকে এভাবে চুমু দেয়া আমার। এটা শুধুই চুমু ছিল না, ওনার কষ্ট কমাতে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটনা। বিহান ভাই চোখ বন্ধ করে অনুভব করলেন আমার মুখে না বলেও ওনাকে নীরবে বোঝানো ভালোবাসা। আজ সারাদিনই মেঘলা ছিল আবহাওয়া। হঠাৎ হাওয়া দিচ্ছে জানালার পাল্লাগুলো,
বানি খাচ্ছে, পর্দাগুলো উঠছে, বাইরে গাছপালা নড়ছে বাতাসে। এক নিমিষেই শুরু হলো বাইরে বৃষ্টি। ঝুম বৃষ্টি শুরু হয়েছে। জানালার পাল্লাগুলো লাগিয়ে দিতে গিয়ে দেখলো মেহু বাবু আর শুভ ভাইয়া এক ছাতার নিচে দিয়ে হেঁটে যাচ্ছে। দুজন কপত কপতের মতো একজোড়া প্রেমিক প্রেমিকা যুগল হেঁটে যাচ্ছে। কারেন্টে চলে গেল। রুমে গুমোট একটা অন্ধকার ভাব। ফোনের লাইট অন করে দিলাম। বিহান ভাই এতক্ষণে নিজের জ্ঞানে এসেছেন। ওনার শার্ট আমি খুলে দিয়েছিলাম, খালি গায়ে। জ্বর, আবার বৃষ্টিতে ওনার হয়তো ঠান্ডা লাগছে। বিহান ভাই উঠলেন, উঠে জানালা খুলে দাঁড়ালেন। ওনার পাশে গিয়ে আমিও দাঁড়ালাম। কেউ কোনো কথা বলছি না, দুজনেই কিছু বলবো, বাট কি বলবো বুঝতে পারছি না। বিহান ভাইয়ের মুখ ভীষণ মলিন, মুখে কোনো কথা নেই, হাসি নেই, যেন পৃথিবীর সব কষ্ট ওনার মুখে ভর করেছে। বুঝতে পারলাম ওনার ঠান্ডা লাগছে। আলমারি খুলতেই কতগুলো ছবি পড়ল নিচে, যে ছবিগুলোতে শুধু আমি আর বিহান ভাইই ছিলাম। ছবিগুলোতে ওনার আর আমার দুষ্টু মিষ্টি কিছু মুহূর্ত, প্রতিটা ছবির পেছনে লেখা বউ। ছবিগুলো তুলে আবার যথা জায়গায় রেখে দিলাম। একটা চাদর নিয়ে বিহান ভাইয়ের গায়ে জড়িয়ে দিলাম। উনি চাদরটা ভালো করে জড়িয়ে নিলেন নিজের সাথে। বিহান ভাইয়ের মাথার মাঝে বোধ হয় চক্কর দিয়ে উঠেছে, এখনই পড়ে যাবে ভাব। আমি ওনার হাত ধরে ফেললাম। মানুষটা ঠিকভাবে কতদিন খায়নি তার ঠিক নেই। শান্ত কণ্ঠে বলে উঠলাম, আপনার শরীর অনেক উইক, আসুন বিছানায় শুয়ে থাকবেন, আমি ওনার জন্য কিছু খাবার বানিয়ে আনছি। কেন দিয়া? আমি তো খারাপ একজন মানুষ, আমার জন্য খাবার বানালে তোর পাপ হবে দিয়া। প্লিজ চলে যা। কেন নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন? কার জন্য বিহান ভাই? কেন আপনি খাবার খান না? কেন লেখাপড়া ছেড়ে দেবেন? আমাকে কোনো প্রশ্ন করিস না প্লিজ, আমি কোনো উত্তর দিতে পারবো না। বিহান ভাই প্লিজ, সরি, আপনি আর নিজেকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। আমি সহ্য করতে পারছি না এভাবে। আমাকে বকুন, মারুন, যা ইচ্ছে করুন। কেন কষ্ট দিব না? আমার জন্য। বিহান ভাই আমার কথাটা শুনে করুণ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। বেদনা ভরা ক্লান্ত মন নিয়ে বললেন, কেন তোকে ছাড়া আমার কষ্ট হয় দিয়া? আমার মনে কি আছে দিয়া তোর জন্য? তুই তো মনের ব্যাপার ভালো বুঝিস, আমি তো এগুলো বুঝি না। তাহলে আমার মনে কি আছে কেন তুই বুঝিস না? কেন তোকে বিরক্ত করার অভাবে আমি শূন্য হয়ে যাচ্ছি? কেন তোকে আর বকতে পারি না? ওয়াই দিয়া? তোর চলে যাওয়ায় ভেতরের আমিকে হারিয়ে ফেলেছি দিয়া। কেন আমাকে এই ভয়ানক মায়াতে জড়ালি দিয়া? কেন এমন করলি? কেনই বা ফিরিয়ে দিলি আমায়? পৃথিবীতে প্রিয়জনের চোখের পানির থেকে ভয়ঙ্কর যন্ত্রণা বোধহয় আর অন্য কিছুতে নেই। বিহান ভাইয়ের চোখে পানি দেখে ছুটে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বললাম, আপনাকে ভালোবাসি আমি বিহান ভাই। নিজের সব ইগো, সব অভিমান, লজ্জা দূরে সরিয়ে ওনার কপালে আরেকবার চুমু এঁকে দিলাম। বাইরে বিদ্যুতের ডাক, ঝুম বৃষ্টি শুরু হয়েছে। এক প্রেমময় বৃষ্টিস্নাত সন্ধ্যা, যে সন্ধ্যায় বিহান ভাই আমাকে আলিঙ্গন করেছিলেন ওনার বাহুতে। এই বৃষ্টিময় ঝলমল সন্ধ্যায় বিহান ভাইয়ের ওষ্ঠ আমার ওষ্ঠে আলতোভাবে নেমেছিল। বিহান ভাই আমাকে ওনার বুকে জড়িয়ে নিয়ে বললেন, আজকের সন্ধ্যা তোমার নামে নেমেছে দিয়া। আজকের বৃষ্টি তোমার আগমনের জন্য ছিল। তুমি বৃষ্টি বিলাসী বলেই এই বৃষ্টিতে তোমাকে পেলাম। আই লাভ ইউ দিয়া। এই প্রথমবার ওনার মাঝে এমন কিছু দেখলাম। কাঁদতে কাঁদতে বললাম, কেন নিজেকে এত কষ্ট দিয়েছেন আপনি? তুমিও যে এতটাই কষ্ট পেয়েছো এতদিন। কেন বলেননি ভালোবাসেন আমায়? ভালোবাসা কি বলে হয়? এটা হৃদয়তান্ত্রিক ব্যাপার। আমি জানতাম তোমার মন আমার মনে আবদ্ধ হবেই, এটা তো হওয়ারই ছিল। আপনি কি আজ প্রথমবার এটা বুঝলেন যে আমাকে ভালোবাসেন? এর আগেও এক বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমি তোমার প্রেমে পড়েছিলাম। আমি তখন জানতাম না প্রেম কি। তখন আমি বুঝতাম না কিভাবে হুট করে একটা মানুষ আরেকটা মানুষের প্রেমে পড়তে পারে। সেটা প্রেম ছিল কিনা জানি না, তবে ভীষণ মুগ্ধ হয়েছিলাম সেদিন আমি। এমন এক সন্ধ্যায় তুমি একটা কচু পাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে আমাদের বাড়িতে এসেছিলে। বৃষ্টিতে নাচছিলে খুব, বৃষ্টিকন্যার রূপে, ভেজা চুলে, চোখে মুখে পানির ফোঁটায় ভীষণ মুগ্ধ লাগছিল তোমায়। ভীষণ জোরে বিদ্যুৎ চমকানোর শব্দে আমাকে এসে জড়িয়ে ধরেছিলে। তোমার ঠাঁই সেদিন আমার বুকে হয়েছিল। হঠাৎ অদ্ভুত এক ভালো লাগা কাজ করেছিল আমার মাঝে। আমি তো আষ্টে পৃষ্ঠে জড়িয়েছি তোমার প্রেমে। গেল বহুদিন, বহু বছর, বহু যুগ, তবু সেই কি ভীষণ মোহমায়া তোমার প্রতি আমার না রইলেও থেমে। ঢেউয়ের ন্যায় স্ফীত হয়ে অমাবস্যা, পূর্ণিমা তিথি অসংখ্য পেরিয়ে সেই তো তোমারই টান হলো না আমার পাওয়া মুক্তি সে মরণদশা হতে, যে সূক্ষ্ম মায়ায় তুমি তোমার
প্রতি আমায় ফেরালে বারবার। দীর্ঘ সময় পরে বললাম, ছাড়ুন এবার, মামি এসে দেখে ফেলবে, কি ভাববে বলুন তো, ছি, লজ্জার ব্যাপারে। আম্মু এমন প্রাইভেট টাইমে ঢুকবে না, বুঝবে ছেলে তার হবু বৌমাকে নিয়ে বিজি আছে। মামি এসে যদি বলে হঠাৎ জ্বর কমে গেল কিভাবে, কি বলবেন? বলবো দিয়া চুমু দিয়েছিল, বেস্ট মেডিসিন ছিল আম্মু, দিয়াকে বলো আরেকবার চুমু দিতে। মামি আমাকে এ বাড়িতে আসা বন্ধ করে দেবে। কেউ কিছু বললে সোজা বিয়ে করে ফেলবো। আম্মু জানে তার ছেলে যেটা বলবে ওইটাই করবে। হয়েছে, ছাড়ুন এবার, আপনাকে খাবার খেতে হবে এখন, আমি খাবার আনতে যাচ্ছি। খেতে পারি এক শর্তে। কি শর্ত? এই কচি পুচকি হাতে খাইয়ে দিতে হবে কিন্তু। মিষ্টি হেসে সম্মতি জানালাম। আমি রান্নাঘরের দিকে রওনা হতেই বিহান ভাই হাত টেনে ধরে বললেন, 1 মিনিট দিয়া। ওনার কথায় দাঁড়িয়ে গেলাম আমি। আলমারি খুলে কি বের করছিলেন জানি না, কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ সারপ্রাইজিং ভাবে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমার হাতটা ধরে হাতে একটা চুমু দিয়ে বললেন, এর আগে ছেলেটার বউ হবি, অন্যদের মতো সময় রোমান্টিক মোড়ে থাকতে পারবো না, খুব রাগাবো, খুব জ্বালাবি, গ্রহণ করবি আমায়? হেসে দিয়ে বললাম, এই রাগী ছেলেটাকেই ভালো লাগে আমার। বিহান ভাই দিয়ার হাতে সাদা 2টা চিকন গোল্ড রূপার রিং পরিয়ে দিলেন। তোর না এগুলো পছন্দ? অনেকদিন আগে বানিয়েছিলাম, দেওয়া হয়নি। একগুচ্ছ কাচের চুড়ি এগিয়ে দিয়ে বললেন, চুড়ি খুব ভালোবাসিস তাই না? আমার সব ভালো লাগাগুলো জায়গা করে গিফট দিলেন আমাকে, আমি জাস্ট মুগ্ধ। হাসতে হাসতে বললেন, আম্মুর বৌমা পৃথিবীর শ্রেষ্ঠ নারীকে আম্মুর ছেলের জীবনে ওয়েলকাম। এই বৃষ্টি স্নাত সন্ধ্যা সাক্ষী থাকলো আমাদের ভালোবাসার পিচ্ছি। সন্ধ্যার রেশ কেটে খানিকটা রাত হয়েছে, বৃষ্টি এখনো কমেনি। বাইরে প্রবল বেগে ঝুম বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ফোঁটার রুমে এসে প্রবেশ করছে। বিহান ভাই জানালার পর্দা সরিয়ে বৃষ্টির হাওয়া লাগাচ্ছেন, গায়ে আর হালকা শীতে কাঁপছেন। আমি রান্নাঘর থেকে খাবার এনে বিহান ভাইকে খাইয়ে দিলাম। লক্ষ্মী ছেলের মতো আমার মুখের দিকে তাকিয়ে খাবার খেয়ে নিল। খাওয়ানোর সময় বললাম, ডক্টরই তো আর পড়ছেন না তাই না? যাক, ভালোই হবে, বাড়িতে থাকবেন আর কাজিন কুলের সর্বনাশ করবেন। পই পই করে হিসেব রাখবেন কে কাকে কি কমেন্ট করছে, কে কাকে লাভ লেটার দিচ্ছে। ডাক্তারি না পড়লে তোর হার্টের চিকিৎসা কিভাবে করব শুনি? তোর হার্ট ঠিক রাখতে পড়তেই হবে। যে হার্টে বিহানের বসবাস, সে হার্ট আমাকে দেখতে হবে। কিছুক্ষণের মাঝেই মামি আর বিভোর ভাই ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে প্রবেশ করলেন। মামি বিভোর ভাইকে বললেন, বিবর, শোনো দেখো তো ওষুধ খাবে কি না? না খেলে আমি এখনই যেদিকে মন চায় চলে যাব। বলেই মামি ওষুধগুলো বিছানার উপর ফেলে কাপড় চেঞ্জ করতে গেলেন। বিভোর ভাইয়ের প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করে রাখা, মনে হয় বৃষ্টির জন্যই। পরনে লাল গেঞ্জি, মাথা ভিজে গেছে। টাওয়েল নিয়ে মুছতে মুছতে বললেন, বিহান, কাকিমণিকে আর প্রেশার দিস না। তুই সব কি শুরু করেছিস? কাকিমণি আজ অনেক কেঁদেছে। বিহান ভাই ব্রু কুচকে তাকিয়ে বলেন, মেডিসিন কিছুক্ষণ আগেই খেয়েছি। কথাটা বলেই দিয়ার দিকে তাকিয়ে পড়লেন। কি দিয়া, বিভোরকে বল তুই আমাকে মেডিসিন খাইয়েছিস না, না হলে আমি এতটা সুস্থ কিভাবে? এই ফাজিল ব্যাটার কথা শুনে লজ্জা যা লাগছে, না জানি বিভোর ভাই কিছু বুঝে যান কিনা। এমনিতেই ক বললে কলকাতা বোঝে, এখন কি ভাবছে তা আমি জানি না। বিভোর ভাই বলেন, সিরিয়াসলি দিয়া, তোকে মেডিসিন খাইয়ে দিয়েছে আর তুই ভদ্র ছেলের মতো খেয়েছিস। দিয়ার গালে তোর হাতের আঙ্গুলের দাগ দেখছি না যে, ব্যাপারটা কি? থাপ্পড় 2-1টা মারতাম অন্য কেস হলে, বাট মেডিসিন খাওয়ার সময় অনেক ভালো লাগছিল। বিভোর আমাদের দিয়া কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, মুরব্বীদের যত্ন করে মেডিসিন খাওয়ানো শিখে গিয়েছে। দিয়ার এবার বিয়ের ব্যবস্থা করতে হবে বিভোর। তুই তো দিয়ার ভাই, তুই একটা ছেলে দেখ তাহলে দিয়ার জন্য। সন্দিহান ভাবে প্রশ্ন করলেন বিহান ভাই। কোন জন্মের ভাই আমি? ফুপির জন্মের ভাই। ও ফুপির মেয়ে কেমনে? চেহারার মিল নেই। ফুপির মেয়ে হচ্ছিল না বলে দত্তক নিয়েছিল দিয়াকে। দুঃখী দুঃখী মন নিয়ে দিয়া বলল, দেখেছেন বিভোর ভাই, আমাকে নাকি দত্তক নেয়া। আপনি কিছু বলছেন না কেন? আরে দিয়া শোন, বিহানকে অভিশাপ দিলাম, ওয়েট দিচ্ছি। অং পং সং চিচুমুড়া ফু, মহা অভিশাপ দিলাম, দত্তক নেওয়া কোনো মহিলা বিহানের বউ হবে। বিভোর ভাইয়ের মন্ত্র শুনে জোরে হেসে দিলাম। বিহান ভাই বললেন, এইভাবে মহিলাদের পটাচ্ছিস তাই না বিভোর? ভণ্ড বাবা সেজে মহিলাদের পটাচ্ছিস। কিছু মহিলার বাচ্চা কাচ্চা হচ্ছে না,
আমার কাছে এই জন্য তাহলে জিজ্ঞেস করছিল কবিরাজ মন্ত্র পড়ে ফু দিয়া বিভোর বাবা কোথায়। আমি বললাম বিভোর কিসের কবিরাজ? একজন মহিলা বললেন তার বাড়ির পাশের 4 জন মহিলার তোর মন্ত্র আর ফু নিয়ে বাচ্চা হয়েছে। এর সাক্ষী রিয়া, বিলিভ না হলে রিয়াকে জিজ্ঞেস করতে পারিস। অ্যাকচুয়ালি তোর চেম্বারটা কোথায়? ব্রিজের পাশে যে বকুল গাছটা ওইখানে নাকি বিভোর? বলে বিহান ভাই বাঁকা একটা হাসি দিলেন। হ্যাঁ, বিহান পুরুষদের যাবতীয় সমস্যার সমাধান দেওয়া হয়। মহিলাদের বাচ্চা না হওয়ার কারণ হিসেবে পুরুষ জাতীয় কিছুটা দেয়। তাই ভাবছি আর কতকাল ফু দিব। আসলে ট্রিটমেন্ট পুরুষদের করা উচিত। বিহান ভাই আবারও ভ্রুকুচকে বললেন, আচ্ছা, এগুলো নিয়ে রিসার্চ শুরু করেছিস? আমার তো মনে হচ্ছে মারাত্মক সমস্যা তোর। নিজেই এই মহারোগী তুই, এই জন্য যুব সমাজের সেবা করছিস। মহান তুই বিভোর। ইয়াং ছেলেদের ফিউচার নিয়ে ভাবছিস, নিজে যে ভুক্তভোগী তুই। আসলে চাইছিস না সব ছেলেরা এসব সমস্যা ফেস করুক। অনেক ভালো উদ্যোগ নিয়েছিস। না বিহান, আমার মনে হয় আমাদের কাজিন সবগুলোর এই সমস্যা আছে। বিশেষ করে তুই এত বদ মেজাজে খিটকেটে কি? আর এমনি তোর চিকিৎসা আগে করব। আমি বোকার মতো তাদের মুখের দিকে তাকিয়ে রইলাম। আচ্ছা, কিসের কথা বলছেন বিভোর ভাই? বিহান ভাই দিয়ার দিকে তাকিয়ে বলেন, তোর বিভোর ভাই কিসের কবিরাজ হয়েছে সেটা ওকে ডিরেক্ট বলতে পারছি না। দিয়া কুই বাইরে যা তো। না, আমি যাব না। যা বলার আমার সামনেই বলতে হবে। যাবি নাকি সেই গান শোনাবো? বিভোরকে বলে দিব কি গান শুনিস তুই? খানিকটা চোখ রাঙিয়ে বেরিয়ে গেলাম। মানুষ এতটাও অসভ্য হতে পারে জানা ছিল না। সানি লিওনের পেজে একটা কমেন্ট করেছিলাম, সেদিন আমাকে অসভ্য কিছু সাজেস্ট করেছিল। আর সেখান থেকে বলেন আমি নাকি তার গান পছন্দ করি। কথায় কথায় ব্ল্যাকমেল করে আমি তার গান শুনব কিনা। আজ বিভোর ভাই ছিল বলে, নইলে খবর ছিল। এখন আর আমি ভয় পাই না, কারণ এখন উনি আমার বয়ফ্রেন্ড। কিন্তু কি নিয়ে গবেষণা করছেন আমাকে শুনতেই হবে ব্যাপারটা। বাইরে থেকে দরজায় কান লাগিয়ে রইলাম। কি নিয়ে দুজনে এত হাসছে জানি না, শুধু হাসির আওয়াজই ভেসে আসছে। বিভোর ভাই বলতেন, বিহান, তুই তো আমার মান সম্মান কিছুই রাখবি না। তুই যে এত ফাজিল, দিয়া জানলে হার্ট অ্যাটাক করবে। দিয়া পিচ্ছি মানুষ, এগুলো বিশ্লেষণ করে বোঝালেও বুঝবে না। ওর বোঝার বয়সই হয়নি। এনিওয়ে, দিয়ার কানে যেন ভুলেও এগুলো যায় না। দিয়া আমার বোন, এই কারণে বেঁচে গেলে। নইলে রিয়া বা তোহা বা মেহু হলে না বলে ছাড়তাম না। এমন সময় দরজাটা টান দিলেন বিহান ভাই। হুমড়ি খেয়ে গিয়ে ওনার গায়ের ওপর পড়লাম আমি। ইস, কি লজ্জাই না পেলাম আমি। বিহান ভাই আর বিভোর ভাই কি ভাবছেন? বিহান ভাইয়ের শরীরের উপর থেকে দ্রুত উঠে দাঁড়ালাম আমি। বিহান ভাই ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। বিভোর ভাই মিটমিট করে হাসছে সিচুয়েশনটা দেখে। কি একটা অবস্থা, কি করব সেটাই বুঝতে পারছি না। বিহান ভাই ভ্রু নাচিয়ে বলেন, কিছু শুনেছিস? দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বললাম, কি কিছু শুনেছিস তুই? না তো। ফুপির কাছে নালিশ না দিলে হচ্ছে না। ওকিঝুঁকি মারা অভ্যাস হয়েছে, এগুলা ভালো লক্ষণ না। দেখুন, আমি এই রুমে আসছিলাম, আপনি তখনই দরজা খুলেছেন আর আমি পড়ে গিয়েছি। 5 মিনিট আগে না তুই এখান থেকে বেরোলি? এমন সময় মামি প্রবেশ করলেন। মামি বললেন, দিয়া শুনে দেখ তো বিহানের সমস্যা কি। বিহান ভাই মামিকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, থ্যাঙ্কস আম্মু। আর রাগ করো না প্লিজ, তুমি না আমার বেস্ট ফ্রেন্ড। তোমার ছেলের আপাতত আর কোনো সমস্যা নেই, প্লিজ রাগ করো না। মামি বললেন, থাক, হয়েছে যত, আবার এসেছে বিহান। আম্মু এতটুকু জ্বরে কিছুই হবে না, চিন্তা করো না তো। পরের দিন দুপুরে আম্মু খাওয়ার জন্য ডাকছে, খাবো না বলে জিদ ধরলাম। আমরা 2 ভাই বোন আম্মুকে যে পরিমাণ খাওয়া নিয়ে বিরক্ত করি, আম্মু খুবই বিরক্ত এটা নিয়ে। বাসায় আমার সাপোর্টে ভাইয়া আর বাবা। কোনো রকম ঝোল তরকারি মাছ এগুলো আমি খাই না। ইলিশ মাছ আর চিংড়ি হলেই কথা নেই। আম্মু সারাদিন ঘ্যান ঘ্যান করতে করতে খায়, তবুও আলু ভাজি বা ডিম ভাজি নইলে মাংস, এর বাইরে কিছু হলে আমি খাই না। ভাইয়া আর রিয়া সব কিছুই খায়। ওরা খাচ্ছে আর আমি টিভিতে মধু পাতলু দেখছি। আম্মু বাজখাই গলায় চেঁচামেচি করেই যাচ্ছে, আমি কানে তুলা গুজে টিভি দেখছি। আম্মু এসে রিমোট দিয়ে টিভিটা অফ করে দিয়ে বলল, আজ থেকে আলু ভাজি আর ডিম ভাজি খাওয়া বন্ধ। এখন থেকে সবকিছু খাওয়ার অভ্যেস করতে হবে তোর। আম্মুর মুখের দিকে তাকিয়ে বললাম, সরি আম্মু,
সারা জীবন না খেয়ে থাকলেও আমি এগুলো খেতে পারবো না। এগুলো খেলে আমার বমি আসে। ওয়াক! আম্মু রেগে গিয়ে বলল, তোকে না কতদিন নিষেধ করেছি, হঠাৎ মাছ খেলে বমি আসে এগুলো বলবি না। মানুষ শুনলে কি ভাববে? কি ভাবে আম্মু? তোর জাতের কোনোদিনও বোধ বুদ্ধি ছিল না, আর হবেও না। মানুষের মুখে কি কিছু আটকায় নাকি? ভাববে কোথায় কি আকাম করেছিস। বুঝলাম না, মানুষের কি খেয়ে দেয়ে কাজ নেই? এগুলো আজব ব্যাপার স্যাপার কিভাবে ভাবে? এমন সময় ভাইয়া এসে বলে, আম্মু, আমাদের জাত নিয়ে কিছু বলবা না, আমরা হলাম খানদানি, জাতের একটা দাম আছে। তুই আর তোর বোনের জীবনেও বোধ বুদ্ধি হবে না। দিয়াকে বল, ওর আর ভুড়ি ভোজ খাওয়া হবে না, এখন থেকে তরকারি খেতে হবে। ভাইয়া দিয়াকে ফিস ফিস করে বলল, দিয়া, আম্মু আজ এত খেপে গেছে কেন? তুই না খেয়ে আমাদের টোটাল খাওয়া অফ করে দিবে। ভাইয়াকে বললাম, ভাইয়া চলো আমরা এতিমখানায় চলে যাই। দুই ভাই বোন হাসাহাসি করলাম। ভাইয়ার বক্সে গান চালিয়ে কোকা কোলা হাতে নিয়ে ওরা ধরে ডান্স করছি। এমন একটা ভাব নিয়ে আছি যেন নেশাক্ত আমি। আসলে অভিনয় করে ডান্স করছিলাম। যাবতীয় সব পিনিকের অ্যাক্টিং মহা দুঃখে পরিণত হলো। তাকে দেখি বিরক্তি নিয়ে দরজায় প্যান্টের পকেটে হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছেন বিহান ভাইরা। কপালে বিরক্তির ছাপ স্পষ্ট তার। বুঝলাম কপালে এখন কিছু আছে। হায় হিরে আমার আনন্দের ডান্স। এখন কি হবে? বিহান ভাইকে দেখে রীতিমতো ভরকে গেলাম আমি। আশেপাশে তাকিয়ে দেখি রিয়া, তোহা আপু আর মেহু কেউ নেই। কোথায় ওরা? একসাথেই তো নাচ গান করছিলাম। আমাকে এই রাক্ষস মানবের সামনে রেখে কোথায় বেপাত্তা হয়ে গেল ডায়েরির দল। কিছুই নিশ্চয় আগে থেকে ওরা বিহান ভাইকে দেখে পালিয়েছে। বিহান ভাইয়ের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখি কালো জিন্স পরা, কফি কালারের শার্ট বরাবর যেমন থাকে, ওনার শার্টের হাতা গোটানো। ওনার পায়ের নখগুলো এত সুন্দর ধপধপে সাদা। হাতের নখগুলো যেন বিধাতা নিজ হাতে সাজিয়ে গুছিয়ে ওনাকে তৈরি করেছেন। ওনার এই বিক্ষিপ্ত নয়নে আমার দিকে তাকিয়ে দেখে মারাত্মক লজ্জা পেয়ে গেলাম আমি। চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখি কোথাও কিছু নেই। তার মানে আমার ওড়না খুঁজছিলাম, সেটা কোথায় রেখেছি তাই জানি না আমি। বাসার মধ্যে খুব একটা ওড়নার খোঁজ খবর রাখা যায় না আমার, তবে বাইরে গেলে ভদ্রভাবে শিষ্টতার সাথেই যায়। এদিক ওদিক তাকিয়ে কোথাও ওড়না খুঁজে পেলাম না। ভাইয়ার রুম দ্রুত গিয়ে ভাইয়ার টাওয়াল আলনা থেকে নিয়ে কোনো রকম গায়ে পেঁচিয়ে বললাম, কি ব্যাপার? কি বিহান ভাই এভাবে হুটহাট মেয়েদের রুমে প্রবেশ করেন? একটা কাশি দিয়ে আসবেন না? বিহান ভাই ভ্রুকুচকে বলেন, এটা কি মহিলাদের রুম? আমি তো জানি এটা শুভ রুম। এখানে আসতে গেলেও কাশি দিয়ে আসতে হবে। আর কাশি দিয়ে আসবো কেন? 14 গোষ্ঠীর মতো ধান্দাবাজ হয়েছিস তাই না? ব্যাস এই যে আবার শুরু হয়েছে তার গোষ্ঠী সহ উদ্ধার করা। কেন বিহান ভাই, ধান্দাবাজি কি হলো? আমাকে কাশি দিতে বলছিস যাতে সবাইকে বলতে পারিস আমি যক্ষা রোগী। তোর চাচাতো বোন মালিহা সহজ সরল ছেলেটা আমার সাথে যে ধান্দাবাজিটাই না করলো, তোদের নামে তো মামলা দেওয়া উচিত। এমন সময় সুরসুর করতে করতে মেহু, তোহা আপু আর রিয়ার আগমন ঘটল। দিয়া ওদের দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? তোহা আপু বলল, ওয়াশরুম গিয়েছিলাম। তিনজনে একসাথে? মেহু আপু বলল, হ্যাঁ একসাথেই। রাগে আর ওদের কিছু বললাম না, মনে মনে বললাম পরে দেখে নিব। বিহান ভাইকে আবার প্রশ্ন করলাম, বিহান ভাই কিসের মামলা দেওয়া উচিত শুনি? তোর বোন মালিহা তো বিশ্ব সেলিব্রিটিদের মাঝে একজন। সব খবরই আমার কানে পৌঁছায়। আমিরকে ভোলা ভালা পেয়ে নিজে প্রপোজ দিয়ে রিলেশন করেছে। আর তোরা গোষ্ঠী সহ রেগুলার রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিস। বংশেও খান, খাওয়া ছাড়া কিছুই বুঝিস না। শুধুমাত্র খাওয়ার জন্য সাদাসিধা ছেলেদের সাথে ভোলায় ভালায় প্রেম করিস। ব্রেকআপের সময় মালিহা বলেছে আমির নাকি মৃগের রোগী। সিরিয়াসলি এটা কোনো কারণ হলো ব্রেকআপের? এর জন্য আপনি মামলা দিতে বলবেন? অবশ্যই তুই এখন ধান্দাবাজি করছিস। আমাকে কাশি দিতে বলে ব্রেকআপের বাহানা যক্ষা রোগী প্রমাণ করে তাই না? ধান্দাবাজ ভয়ঙ্কর মহিলা। আপনি যেভাবে আমাকে ভয়ঙ্কর করছেন মনে হচ্ছে আমার মুখ দেখতে পেতনিদের মতো। যাক, ফাইনালি একটা সত্য কথা বললি। মেহু আপু বলল, বিহান ভাই, দিয়া কি আপনার গফ যে যক্ষা রোগী প্রমাণ করে ব্রেকআপ করবে?
ওই মানে একই কথা, আমার শ্বশুরের মেয়ে কথা বলছি আর কি। দেখা গেল এই ধান্দাবাজি শ্বশুরের মেয়েও করলো। করলে কি করবেন তখন? দুই গালে দুইটা থাপ্পড় মেরে এক পায়ে 4 দিন দাঁড়িয়ে রেখে তারপর বিয়ে করব। বিয়ে করে রোজ পার্টি পাবো। বাহ বিয়ান ভাই, এমন একটা জামাই দিয়ার জন্য খুঁজে। দিয়া খুব ভালো পা টিপতে পারে। হেসে দিয়ে দিয়া বলল, বিহান ভাই তোহা আপু আপনার পা টিপতে রাজি আছে, আপনি বরং তোহা আপুকেই দায়িত্বটা দিন। ছি তোহা, আমার সিনিয়র হয়ে হিসাব মেলাতে গেলে তোহাকে আমার সম্মান করা উচিত। ওনার কথার এই কঠিন মানে এরা তো কেউ বুঝবেই না, যা বোঝার আমি একাই বুঝছি। বিহান ভাইকে বললাম, সুরসুর করতে করতে রুমে প্রবেশ করেছেন, কিছু দেখেননি তো? বিহান ভাই মেহু আপু আর রিয়ার দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। ওনার মনে হয় মারাত্মক প্রেস্টিজে লেগেছে ব্যাপারটা। দাঁতে দাঁত চেপে বললেন, আমাকে কি চরিত্রহীন ভাবিস, বেয়াদব মহিলা একটা? এরই মাঝে রিয়া বলল, বিহান ভাই, আপনার পায়ে কার স্যান্ডেল? তাকিয়ে দেখি আমার অনলাইন থেকে অর্ডার করা শখের স্যান্ডেল ওনার পায়ে। ক্ষিপ্ত হয়ে বললাম, আপনি আমার ঘরে পরা স্যান্ডেল পরেছেন কেন? কি করব, দেখে ভালো লাগলো। স্যান্ডেলে পুতুল টুতুল দেওয়া, বাচ্চাদের খেলনা ভেবে পায়ে পড়েছি। খুলুন বলছি, এক্ষুনি খুলুন, আপনার পায়ে বড় হয়ে যাবে। কেন, এটা আয়রার খেলনা না? খুলুন আগে। এটা তো খুলবই না। তোরা আসলে কি করছিলি এই রুমে? পার্টি, ফিউচারে ওনার সাথে এভাবে ডান্স করতে চাই, তারই প্র্যাকটিস চলছে। বাহ, নাইস তো। তা জিন্স পরে এই জন্য প্যান্টের দাম এত বেড়েছে? প্যান্টের দাম তো এত হওয়ার কথা নয়। তোরা মেয়েরা জিন্স কিনে কিনে জিন্সের দাম বাড়াইয়া ফেলছিস। পায়ে কালো সুতা, গায়ে টি শার্ট, এখন জিন্স পরতে লজ্জা লাগে মেয়েদের জন্য। দেখুন, এগুলো লেডিস জিন্স টি শার্ট ও লেডিস, সো এগুলো মেয়েদের ড্রেস। পুরুষ জাতীয় প্লাজো, গাউন, লেগিংস এগুলো তো আজও দেখলাম না। সব জায়গায় নারীরা সুবিধা পাচ্ছে বেশি করে। ভাইয়ার ড্রেসিং টেবিলের উপরে রাখা ডায়েরির মাঝে একটা চিঠি খুঁজে পেল বিহান ভাই। প্রিয় শুভ ভাইয়া, জান পরান বাবু বেবিটা। চিঠিটা পড়া শুনেই বিহান ভাইয়ের দিকে তাকিয়ে পড়ল দিয়ারা। বিহান ভাই এতটুকু পরেই থেমে গিয়ে বললেন, হাতের লেখাটা চেনা চেনা লাগছে। মেহু, দেখো তো চিনো কি না? রিয়া বলল, দেখি বিহান ভাইকে চিঠি লিখেছে, বাকিটা পড়ি। মেহু আপু রিয়ার দিকে তাকিয়ে বলল, শুভ ভাইয়ের চিঠি আমাদের না দেখাই ঠিক হবে, তাই না বিহান ভাই? বিহান ভাই মেহু আপুর দিকে তাকিয়ে বলল, শুভকে দেখি প্রায় কার ছাতার নিচ দিয়ে যেন যায়, প্রুফ আছে আমার কাছে। মেহু আপু বলল, বিহান ভাই, শুভ ভাই কি তাহলে অশুভ হয়ে গিয়েছে আজকাল এগুলো করছে? বিহান ভাই খুবই সন্দিহান ভাবে বলল, আসলে মেহু, তুমি তো এগুলো জানো না তাই না? তোহা আপু আর মোরা ভেঙে বলল, একজন ডাক্তারের সাথে প্রেম করার ইচ্ছেটা আজও পূরণ হলো না আমার। এদিকে সবাই প্রেম করে, আমি শুধু দেখি। বিহান ভাই তোহা আপুকে বললেন, টিকটক থেকে একজন নায়ককে খুঁজে নাও তোহা, ডাক্তারের থেকে ওরাই বেটার হবে। টিকটক করতে করতে পাগল হয়ে গেলে তখন ডাক্তারের ট্রিটমেন্ট নিও। তোহা আপুর মুখটা চুপসে গেল, কারণ তার ক্রাশ বয় বিহান ভাই। বিহান ভাই দিয়ার দিকে তাকিয়ে বললেন, আমার যে গেঞ্জিগুলা পুড়িয়ে ফেলছিস ওগুলার টাকা দিবি কবে? হয় টাকা দিবি, নইলে 10 মিনিট পা টিপে দিবি। ও মাই গড, উনি গেঞ্জির সেই পোড়াগুলো কখন দেখলেন? বিরক্ত হয়ে বললাম, আপনি এখন যান, পা একদিন টিপে দেব। বিহান ভাই যাওয়ার সময় একটা মেসেজ করলেন। ফোনে মেসেজ সাউন্ড হতেই ফোনের দিকে তাকিয়ে দেখি ওনার মেসেজ, एक हाथ में शराब तुझो पियो मेरे साथ, पीती जाओ भी मैं सारी सारी रात। एक हाथ में शराब तुझो पियो मेरे साथ, पीती जाओ भी मेरी सारी। পিচ্ছি, তোমার সাথে একদিন এভাবে সুন্দর একটা মুহূর্ত কাটাতে চাই। তোমার এই লুকে তোমাকে এতটাই সুন্দর লাগতে হলো কেন? আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না। এই জন্য ইনিয়ে বিনিয়ে তোমাকে দেখার বাহানায় কত কথা বললাম দেখলে। এই আমি এখানে মন তোমার ওখানে। কেউ জিন্স পরলেও এত সুন্দর লাগে বুঝি? আমাকে সর্বনাশের দিকে নেওয়ার বাহানা সব, তাই না? মেসেজটা পড়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ওনার কথাই ভাবতে শুরু করলাম আমি। পরের দিন আমাদের শহর থেকে দূরে একটা গ্রাম্য এলাকায় বিয়ের দাওয়াত খেতে গিয়েছি আমরা। কাজিনরা সবাই মিলে একটা টেবিলে বসেছি গোল হয়ে। খাবার সার্ভ করার সময় একটা ছেলে বারবার আমার সাথেই ভাব নিচ্ছিল।
ব্যাপারটা বিহান ভাইয়ের ভালো লাগছিল না। ইচ্ছাকৃত অনেক মাংস দিচ্ছিল আমার প্লেটে। বিহান ভাই, বিভোর ভাই, তিয়াস ভাই, শুভ মিলে কি প্ল্যান করলো তা জানি না, হুট করেই প্রচুর খাওয়া শুরু করলো তারা। এত পরিমাণ খাচ্ছিল, দিয়েই পারছিল না। বিহান ভাই এক পিস মাংসের বেশি খায় না, সেখানে এত খাচ্ছেন। খেতে খেতে একসময় সার্ভ করা ছেলেটি ক্লান্ত। মানুষ এত খায় কেমনে? জীবনে কি এদের আর দাওয়াত দেবে? হাত ধোয়ার জন্য টিউবওয়েলে গেলাম। ভিড় দেখে অন্য রাস্তা দেখলাম। পাশে একটা পুকুর দেখে পুকুরে হাত ধুতে গেলাম। হাত ধুতে গেলেই পানিতে পড়ে গেলাম। বিহান ভাই আমার দিকে প্রচন্ড ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছেন। এর মানে তুই পুকুরে এসছিস কেন? চারদিকের মানুষ কি বিশ্রী ভাবে তাকিয়ে হাসছিল। ইজ্জত যা ছিল সব শেষ। জীবনে অনেক মানুষের বয়ফ্রেন্ড দেখেছি, কিন্তু আমার বয়ফ্রেন্ডের মতো দুনিয়াতে দেখিনি। মনে হয় এই এক পিসই উপরওয়ালা সৃষ্টি করেছেন। প্রেমিকা পানিতে পড়ে গিয়েছে, কোথায় ঝাঁপ দিয়ে গিয়ে কোলে করে তুলবে সেটা নয়, ক্ষিপ্ত নয়নে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চাহনি দেখে হৃৎপিণ্ড কাঁপা শুরু হলো। আমি ভীতু ভীতু নয়নে ওনার দিকে তাকালাম। অনেক বেশি পানিতে পড়িনি, কোমর অবধি পানিতে পড়েছি। বিহান ভাই দাঁতে দাঁত চেপে বললেন, পানি থেকে উঠবি নাকি মৃগে রোগীদের মতো পানিতেই পড়ে থাকবি? আমার অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, হাই রে আমার বয়ফ্রেন্ড, এই ছিল তোর মনে? বাহ মাসুদ, বাহ। কোথায় টেনে তুলবি তা না, রাগ দেখাচ্ছিস। ওঠার চেষ্টা করলাম, এমন সময় আলিফ ভাইয়া ওনার হাত এগিয়ে দিলেন। আমি আলিফ ভাইয়ার হাত ধরতে যাব, এমন সময় বিহান ভাই আলিফের আগে আমার হাত ধরে ফেললেন। রাগে দাঁত খিচিয়ে বললেন, এই জন্য মাইয়া মানুষ নিয়ে কোথাও যেতে ইচ্ছে করে না। যেখানে যাবে ঝামেলা পাকাবে, মানে পাকাবেই। আমি 100 বার বললাম এদের আনার দরকার নেই, কিন্তু এদের না আনলে নাকি খাওয়া হজম হবে না। মেয়ে মানুষ সবকিছুতে বোঝে বেশি। দেখুন চারপাশে মানুষ আছে, তারা দেখছে। মানুষের মাঝে একটুও বকাঝকা দেবেন না। আর বেশি বুঝলাম বা কি আর সমস্যা করলাম কি? সিরিয়াসলি দিয়া, এখনো প্রশ্ন করছিস? বেশি না বুঝলে পুকুরে আসতি তুই? সাঁতার জানিস তুই? যদি বেশি পানিতে পড়ে যেতিস তাহলে কি হতো, কোনো আইডিয়া আছে তোর? এক বিন্দু তো সাঁতার জানিস না। কি করব, টিউবওয়েলে ভিড় ছিল। এটা স্বাভাবিক ব্যাপার দিয়া, বিয়ে বাড়ি, এখানে ভিড় থাকবেই। অস্বাভাবিক হলো তোর এই পুকুরে আসা। ভুলটা আমি করেছি বুঝতে পেরে চুপ হয়ে রইলাম। এমন সময় আমাদের দল বল সব হাজির। শুভ ভাইয়া বলে উঠল, দিয়া কিভাবে পড়ে গেলি তুই? কোনো সমস্যা হয়নি তো? ভাইয়া আমার গায়ে হাত দিয়ে উত্তেজিত হয়ে বলে উঠল। মেহু আপু বলে উঠল, ইস দিয়া, আগে জানলে ভিডিও করতাম কিভাবে পড়ে গেলি। রিয়া তোহা আপু কিছুটা ফান করে ক্ষান্ত হলো। বিভোর ভাই বললেন, ইস, রিয়া পড়ে গেলে আজ হিরোর এন্ট্রি নিতাম, কোলে তুলে পানি থেকে তুলতাম, অতঃপর প্রেমটা হয়ে যেত আমার। রে একটু পড়ে যাও তো। রিয়া বলল, হে কাজ নেই, আপনার ভরসায় পানিতে পড়বো যাতে পানিতে ডুবে মরি, তাই না? আপনার মতো রোহিঙ্গা আমাকে তুলতে পারতো? আমার মতো সুঠাম দেহের অধিকারীকে রোহিঙ্গা বলো রিয়া? বাসর ঘরের বাকিটা বুঝাবো। সাইড থেকে একটা মেয়ে খুব জোরে হেসে উঠল আমাকে ভেজা কাপড়ে দেখে। আপনি কি ছেলে? আপনার কি দেখে মনে হলো আমি ছেলে? আপনার ঢং দেখে মনে হলো। আমি কোনো মেয়েকে অসম্মান করি না, কিন্তু আপনি মেয়ে হয়ে আরেকটা মেয়ে পড়ে গিয়েছে, ভিজে গিয়েছে, শরীরের ভাঁজ দেখা যাচ্ছে, সেটা দেখে বিকৃত মস্তিষ্কের মানুষের মতো হাসছেন। আপনার কি উচিত না মেয়ে হয়ে আরেকটা মেয়েকে হেল্প করা? মেয়েটির মুখে আর কোনো কথা নেই। বিহান ভাই টি শার্টের উপরে শার্ট পরেছিলেন। উনি ওনার শার্ট খুলে আমার কোমরে বেঁধে দিলেন। কোমর সহ শার্টে ঢেকে গেল। আচ্ছা, ওনার এই বিশাল বকাঝকার মাঝে এত কেয়ারিংটা আমাকে মুগ্ধ করে। এই মানুষটা এতটা চমৎকার কেন? সবাই রওনা হলাম। সবাই আমার থেকে খানিকটা এগিয়ে গেল। হঠাৎ খেয়াল করলো আমি নেই পেছনে। বিহান ভাই দ্রুত ছুটে এসে দেখেন আমি সেখানেই দাঁড়িয়ে আছি। বিহান ভাই আমাকে বলেন, তোর সমস্যা কি দিয়া? এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি হঠাৎ ভয় পেয়ে গিয়েছিলাম যে তুই কি কোথাও হারিয়ে গেলি নাকি। উফ, তোকে দেখার পর নিঃশ্বাস নিতে পারছি। বিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বললাম, আমি হাঁটতে পারছি না বিহান ভাই। বিহান ভাই তাকিয়ে দেখলেন পা খানিকটা ফুলে গিয়েছে আর ছুলে গিয়েছে, খানিকটা ক্ষত হয়ে গিয়েছে।
বিহান ভাইয়ের মুখের দিকে তাকিয়ে মনে হলো উনি কেঁদে দেবেন এমন একটা ভাব। মুখশ্রী ভীষণ মলিন হয়ে আছে। নিচু হয়ে বসে বললেন, অনেক কষ্ট হচ্ছে তাই না? উনি আমাকে কোলে তুলে নিয়ে আমার মুখের দিকে একভাবে তাকিয়ে রইলেন। কি দেখছেন ওভাবে, যেন বহু কাল দেখেননি আমায়। অপলক নয়নে তাকিয়ে আছেন। আমাকে বিহান ভাইয়ের কোলে দেখে বাকি সবাই অবাক হয়ে গেল। ওরা একসাথে প্রশ্ন করা শুরু করলো, কি হয়েছে দিয়ার। বিহান ভাই শান্ত গলায় বললেন, পা মচকে গিয়েছে, ছুলেও গিয়েছে খানিকটা। আমি দিয়াকে নিয়ে বাইকে যাচ্ছি, তোরা আয়। সেদিন বাসায় আসার পর বিহান ভাই আমাকে কোলে তুলে আমার রুমে নিয়ে গেলেন। রাস্তা থেকে ঔষধ আর মলম এনেছেন। আম্মু বাজারে ছিল, বাসায় ছিল না। বিহান ভাই ওনার হাতে আলতো পরশ দিয়ে মলম আমার পায়ে লাগিয়ে দিলেন। বিছানায় বসে আছি আমি, পা মেলে দিয়ে। বিহান ভাই কপালে চুমু দিয়ে বললেন, পিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে তাই না? আমি ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে কিছু অনুভূতি বলে প্রকাশ করা যায় না। বিহান ভাইকে দেখে বোঝা আছে উনি আমার জন্য অনেক কষ্ট পাচ্ছেন। ওনার হাত ধরে বললাম, এত কষ্ট পাচ্ছেন কেন বিহান ভাই? আমি ঠিক আছি। 2 মাস পরে বিহান ভাই আমাকে হোয়াটসঅ্যাপের 4টে স্ক্রিনশট দিয়ে বললেন, এই 4টা ছেলে কে বা কারা দিয়া? রিপ্লাই দিলাম, চিনি না বিহান ভাই। তাহলে অ্যাকসেপ্ট করেছিস যে? এমনিতেই জাস্ট এমনি, ফেসবুক ফ্রেন্ড তারা। একটা ছেলে তোকে কিস ইমোজি পাঠিয়েছে। ওয়াই দিয়া? চিনে না জানে না, কিস ইমোজি পা? ইমোজিটা ডিলিট দিলাম। দেখলো কিভাবে? এই ছেলেটা কি জিন? বললাম, আমি কিভাবে জানবো? ওইটা জাস্ট ইমোজি তো, তাই না? এত সিরিয়াস হওয়ার কিছু নেই। জাস্ট ইমোজি, জাস্ট ফ্রেন্ড, তাই না দিয়া? ওয়েট অ্যান্ড সি বেবি। সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলাম। ফ্রেন্ড সংখ্যা 50 থেকে পই পই করে 5000 হয়ে গিয়েছে। বুঝলাম না, একটা শূন্য এর পরে আরো 2টা যোগ হয়েছে কিভাবে। ঘুম থেকে উঠে মাথা হ্যাং হয়ে গিয়েছে আমার। গতকাল রাতেও ফ্রেন্ড লিস্ট দেখেছে, যেসব পোস্টে 15 থেকে 20টা লাইক ছিল সেগুলোতে 300 থেকে 400 প্লাস লাইক। প্রোফাইল লক করা ছিল, দেখি যে সেটাও আনলক। কাহিনী কি কিছুই বুঝলাম না। এদিকে ছ্যাচরা ছেলেরা কেউ মেসেজ দিয়েছে ওই, এর আগে পরে কখনো কথা হয়নি, অথচ মেসেজ দিয়েছে ওই, যেন তাদের ঘরের বউ। ছ্যাচরা চরম লেভেল গুলো তো একটা হাই হ্যালো না লিখে প্রথমেই ভিডিও কল দিচ্ছে, কন্টিনিউ ভিডিও কল, অডিও কল দিচ্ছে কিছু পাবলিক। বিরক্ত হয়ে যাচ্ছে আমি জাস্ট। কেউ কেউ অশালীন ভিডিও দিচ্ছে রিপ্লাই দিচ্ছি না বলে। কেউ কেউ মেসেজ দিচ্ছে, জান কেমন আছো, আমি তোমাকে ভালোবাসতে চাই পাখি। অনেকে মনে হয় জীবনে স্কুলেই যায়নি, কারোর থেকে একটা আইডি খুলে নিয়েছে, ভয়েস মেসেজ দিচ্ছে, কল ধরো, আমি লিখতে পারি না। ফোন একভাবে হ্যাং হয়ে আছে, আমার মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি। আম্মু রান্নাঘর থেকে এসে বলছে, কেউ ফোন দিলে প্রয়োজনেই ফোন করে দিয়া, এতবার কল দিচ্ছে, রিসিভ করছিস না কেন? এক্ষুনি ফোন রিসিভ কর। তুই আমার আত্মীয়রা কেউ ফোন দিলে ঠিকভাবে ফোন রিসিভই করিস না। নেটে কল দিলে নাকি কম টাকা কাটে, তাই তারা নেটে কল দেয়, অথচ তুই রিসিভই করিস না। আমার কাছে সবাই নালিশ দিয়েছে, তাছাড়া তারা আমাকে একটু দেখতেও চায় বলে কল দেয়। দেখো আম্মু, তোমার ওই কিপটা আত্মীয়ের কথা বাদ দাও। ও সব দেখা ফেকা সব মিথ্যে, সবই টাকা বাঁচানোর ধান্দা। তাদের তোমার জন্য পরাণ পড়লে তোমার নাম্বারই ফোন দেবে। মানুষটা এত ছ্যাঁচড়া কেন বুঝি না। আমার মা জননী ছেড়ে দেওয়ার পাত্রী না, তার জাত পাত তুলে কিছু বললে আর আস্ত রাখে না। মানে মামা খালা বা মায়ের সাথে জড়িত কোনো আত্মীয়ের নামে কোনো বদনাম সে সহ্য করতে পারে না। মা জননী খেপিদের মতো বলে উঠল, তোর মতো নবাব তো আর সবাই না, মানুষ হিসাব করে, তোর মতো দাতাগার না কেউ। এইদিকে আমার ফোন অতিরিক্ত কল মেসেজে হ্যাং করে আছে। কতক্ষণ বা বসে থাকবো? সারা রাত ওয়াশরুম যায়নি, পানি কম খাই ওয়াশরুম যাওয়ার ভয়ে। ফোনটা রেখে ওয়াশরুম গিয়ে ট্যাবের পানি ছাড়লাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি রিয়া হেসে গড়াগড়ি দিচ্ছে। রিয়ার আম্মুও হেসে গড়াগড়ি দিচ্ছে, আর আম্মুর হাতে খুন্তি। খুন্তি হাতে দাঁড়িয়ে আছে আমাকে পিটানোর জন্য। আম্মুর রণচণ্ডী মুড দেখে অবাক হয়ে গেলাম। মারবে মারবে ভাব, কিন্তু মারলো না, বিশ্রীভাবে বলল,
তোকে ফোন কিনে দিয়েছি কি এসব অসভ্য লোকের সাথে কথা বলতে? এরা কারা বল আগে? এরা কি তোর ক্লাস ফ্রেন্ড? আজ থেকে ফোনই চালানো বন্ধ তোর। রিয়ার আম্মু নাকি ফোন রিসিভ করেছিল, কোনো এক ভদ্রলোক নাকি তার জামা কাপড় খুলে দেখিয়ে দিয়েছে। রিয়ার আম্মু নাকি ভয় পেয়েছে, আর সেটা আম্মুকেও দেখিয়েছে। কাকিমণি নাকি বারবার বলছিল, আপা এটা আমি কি দেখলাম, আসলে দেখলো কি সেটাই ভাবছি। বাবা, আমার আম্মু যে আম্মু, 1000 বার বুঝালাম আম্মু এটা ফেসবুকের পাবলিক, আমি জানি না। আম্মুকে আর তা মানে, তার ধারণা ফোন নাম্বার না পেলে কিভাবে ফোন দেবে। ঠাস শব্দে কেঁপে উঠল রুম। আম্মুর হাতের 5 আঙ্গুল আমার গালে লেগে গেল। আম্মুর যথেষ্ট বকাবকিতেও মন ভরেনি। তার ধারণা তার মেয়ে অন্য জগতে প্রবেশ করেছে। তার মেয়ে এমন মানুষদের সাথে ফোনে কথা বলে, তারা ভিডিও কলে অশ্লীল জিনিস দেখায়। আম্মুর ধারণা তার মেয়ে শুধু অসভ্য হয়েছে সেটা নয়, কয়েক হাজার মানুষকে ফোন নাম্বার দিয়েছে আর ভিডিও কলের নিম্ন জগতে প্রবেশ করেছে। লজ্জা আর অপমানে মরে যাচ্ছি আমি। চরের থেকে বেশি লজ্জা পাচ্ছি। আম্মু আর কাকি আমাকে নিয়ে কি ভাবছেন? ছোটখাটো একটা ভূমিকম্প হয়ে গেল আমার জীবনে। আম্মুর মন থেকে এই ধারণা বের করাও সম্ভব নয়। টেনশনে আম্মুর প্রেশার বেড়ে গেছে। বাবা আর ভাইয়া এসে বাড়ির গম্ভীর ভাব দেখে প্রশ্ন করল। আম্মু বলল আমি নাকি সবাইকে ফোন নাম্বার দিয়ে বেড়াচ্ছি। ভাইয়া জিজ্ঞেস করলে বললাম ফেসবুকের কথা। ভাইয়া আম্মুকে 1000 বার বোঝালেও কোনো কাজ হলো না। আম্মু বলল, তোর লাইফে তোর বোন এত খারাপ হচ্ছে, 2টা ছেলে মেয়ে মানুষ করতে পারলাম না। ভাইয়া আর আমি দুজনেই হতাশ। এই সব কিছুর পেছনে বিহান ভাইয়ের হাত আছে। উনি ছাড়া এই কাজ আর কেউ করেনি, কারণ আইডির পাসওয়ার্ড তো ওনার কাছেই আছে। উনি ছাড়া আর অন্য কারোর কাছে আইডির পাসওয়ার্ড নেই। একটা মানুষ কত বড় অসভ্য হলে এমন করতে পারে ভাবা যায়? মানুষ দেখেছেন, এমন অসভ্য মানুষ দেখেছেন? এরকম বয়ফ্রেন্ড থাকার থেকে না থাকাই অনেক ভালো। ওনার সাথে আজই ব্রেকআপ আমার। আম্মু তো ফোন নিয়েই নিয়েছে ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য। আমার কাছে গোপন একটা সিম আছে। রিয়ার ফোনের সিমটা অন করে বিহানকে কলের উপর কল দিয়ে যাচ্ছি, একবারও রিসিভ করে না। সকাল থেকে বিকেল করালো, সে ফোনই রিসিভ করে না। কত বড় অসভ্য হলে এইভাবে ফোন রিসিভ না করে থাকতে পারে? রাতে রিয়ার ফোনে আমার আইডি লগ ইন করে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম। আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার 2 মিনিট পর দেখি কল ব্যাক দিয়েছে। এবার উনি কলের উপর কল দিয়েই যাচ্ছেন, আমি কোনোভাবেই রিসিভ করছি না। টুক করে নাম্বারটাও ব্লক করে দিলাম। এই মুহূর্তে আমি কোনো বিহান টিহান কাউকেই চিনি না। রিয়ার ফোনেও ফোন দিচ্ছেন, আমি রিয়ার ফোনও অফ করে রাখলাম। সন্ধ্যার পরপরই তোহা আপু খুশিতে নাচতে নাচতে দিয়াদের বাড়িতে প্রবেশ করল। রিয়া দিয়াকে বলছে, এই দিয়া, তোহা আপুর এত খুশির কারণ কি রে? দিয়া বলল, সেটাই তো ভাবাচ্ছে আমাকে। তোহা আপু রুমের ভেতরে এসে বিশাল ডান্স শুরু করেছেন। কিন্তু কেন? প্রশ্ন করলে 15টা মিসড কল দেখালো। নাম্বার সেভ মাই ক্রাশ নাম্বারটা বিহান ভাইয়ের। বিহান ভাইয়ের কল পেয়ে সে এতটাই খুশিতে আত্মহারা হয়ে তোহা আপু কল রিসিভ করেনি। নিভৃত নয়নে তাকিয়েছিল ফোনে ভেসে আসা নাম্বারের দিকে। আদিক্ষেতা দেখে যা রাগ হচ্ছিল, ঢং করে নাম্বারে রিসিভ করা হয়নি। আবার ক্রাশ দিয়ে সেভ। দুনিয়াতে আর মানুষ পেল না ক্রাশের জন্য। তোহা আপু ভেবেছে বিহান ভাই নিশ্চিত কোনো রোম্যান্টিক কথা বলতেই এতবার ফোন দিয়েছেন। বিহান ভাইয়ের রোম্যান্টিক কথাগুলো আমাকে আর রিয়া শোনাবে বলেই ছুটে এসছো। তোহা আপু বিহান ভাইকে কল ব্যাক করতেই বিহান ভাই কলটা কেটে নিজে ব্যাক করলেন। বিস্মিত হয়ে গেলাম দেখে, অথচ আমি কল দিলেই রিসিভ করেন। এইদিকে তোহা আপুর কল কেটে দিয়ে ব্যাক দেওয়া হচ্ছে। তোহা আপু উত্তেজিত মনে খুশি হয়ে হ্যালো বলতেই ওপাশের মানুষটা বলে উঠলেন, তোহা ইমার্জেন্সি একটু দিয়াদের বাসায় যাও তো। দিদার কাছে গিয়ে ফোনটা দাও, বলবা ওর এক্সামের বিষয়ে ইমার্জেন্সি কথা আছে। তোহা আপুর মুখটা চুপসে গেল। তার ক্রাশ এটা বলার জন্য এমার্জেন্সি কল দিয়েছিল। তোহা আপু বলল, বিহান ভাই, দিয়া আমার সামনেই আছে, নিন না কথা বলুন। দিয়া জোরে বলল, তোহা আপু আমি কোনো বিহান ভাই টিহান ভাইকে চিনি না বলে দাও, আর আমি কথাও বলবো না বলেই তোহা আপুর হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিলাম। তোহা আপু, রিয়া আর আমি 3 জনই শুয়ে আছি বিছানায়। সকালের ঘটনার রিপিট করে তোহা আপু আর রিয়া হেসে যাচ্ছে। ওদের হাসি দেখে আমার আরো রাগ হচ্ছে। আমি তো আর বলতে পারছি না আমার আইডির পাসওয়ার্ড বিহান ভাইয়ের কাছে আছে।
তোহা আপু মহা চিন্তায় আছে। বিহান ভাই আসলে কার সাথে রিলেশন করবেন? মেয়েটা কি তার থেকেও সুন্দর হবে? বিহান ভাইয়ের বিয়ের দিন সে কিভাবে সহ্য করবে? ব্যাপারটা খুবই ভাবাচ্ছে তাকে। তোহা আপুর চিন্তা দেখে ডিপ্রেশনে চলে গেল দিয়া। লাল স্কার্ট আর লাল টি শার্ট পরে, ঠোঁটে খানিকটা লাল লিপস্টিক পরে রওনা হলাম মামাদের বাসায়। বিহান ভাই নেই, নিশ্চিন্তে যেতেই পারি, কারণ মামির শরীর খুব খারাপ। রান্না করে দেওয়ার মানুষ